অর্ণব, এবার শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। আচ্ছা, ডক্টর ডিপি সিনহা রেকর্ড এখানে করবে। আছেন? হ্যাঁ, ডিপি সিনহা আছেন, শুনতে পাচ্ছেন? ডক্টর সিনহা, ডক্টর ডিপি সিনহা। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থাকুন আপনি। হ্যাঁ। আম, আচ্ছা। হ্যাঁ, আমি আছি। হ্যাঁ হ্যাঁ। সায়েন্স ব্যাংক হচ্ছে। শুভব্রত এসছে? না, ঢোকেননি, শুভব্রত আসেননি এখনো। হয় না অফিসে? আপনি থাকবেন একটু। হ্যাঁ। ডক্টর চৌধুরী আচ্ছা। এসছেন? না, ডক্টর রায়চৌধুরী আসেননি। ডক্টর রাজু দাসের শরীরটা খুব খারাপ আর কি, উনি বোধহয় জয়েন করতে পারবেন না। অসুবিধায় পড়েছেন একটু। এই মারেছে হয়েছে। বিভিন্ন অসুবিধা, ওনার বাড়িতে বোধহয় একটু সমস্যা হয়েছে আর কি, তো সব নিয়ে আর কি। ও না না, ওর কোভিড প্লাস হয়েছে, সেটা আমাকে বলেছে কাল পরশু। কোভিড পজিটিভ। শুভব্রত ডক্টর রায়চৌধুরী। হ্যাঁ, শুভব্রত হয়েছে। ও তো সেই জন্য ও গতকাল না পরশু আরেকটা প্রোগ্রাম করার কথা ছিল, যাই হোক সেটা অন্য কারণে সেটা করলো না। তারপর ড্রাইভারের হয়েছে, যাই হোক এইসব ব্যাপার হয়েছে শুনলাম। এই বাবা, সর্বনাশ। ভ্যাকসিন নিয়েছিলেন? আপনারা নিয়েছেন ভ্যাকসিন? না না, ওকে আমি অনেকবার বলেছি আমি নিয়েছি, কিন্তু ওকে বলেছি কতবার, ও একটু আছে বলে আমি ভ্যাকসিন দেবো না। তারপর আমাকে বলছে তুমি বিভিন্ন স্টেপ বলো। স্টেপ বলো কি? ডাক্তার যোগাযোগ করো। শোনা দেওয়া 40 বছর আলাপ, কিন্তু যাই হোক নেয়নি। এখন রয়েছে। কাল পরশু সিএসআই লেকচার ছিল, ও এসেই চলে গেল। তারপরে তাই যায় জয়েন করবে কিনা। না সত্যি তো, আর কোভিড হলে তো মুশকিল। হ্যাঁ মুশকিল। কলকাতা তো অনেক হচ্ছে, আর সব জায়গায় মারাত্মক হচ্ছে, মানে অনেক হচ্ছে, মানে একেবারে সুনামি চলছে। একবার ঠিক বলেছেন, ঠিক কথা। আমি আবার ব্যাঙ্গালোরে রয়েছি এখন, যেখানে এখান থেকেও এখানেও কম হচ্ছে না, এখন নাম্বার 1 হ্যাঁ, সবে জায়গায় হচ্ছে, মানে সব জায়গাতেই হচ্ছে। প্রায় 4 লাখের কাছাকাছি পৌঁছে গেছে। আর কি হবে পার ডে সারা ভারতে। তবে আমি নারায়ণ হৃদয়ালয় যে দেবী সেটি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কাছ থেকে 2বার নিয়ে নিয়েছি। ওই ভ্যাকসিন, হ্যাঁ ভ্যাকসিন, কোভিশিল্ডটা নিয়েছেন? কোভিশিল্ডটা ওরা তাই দিয়েছে। প্রচুর লোক নিচ্ছে রোজই। আমি যেদিন গেছিলাম 225 ছিল, দেখলাম 205 আমার নম্বর, আমি আমার স্ত্রী নিলাম। তা আগেও নিয়েছিলাম 12ই মার্চ, তারপর 6 সপ্তাহ পরে এই 2 দিন আগে নিয়ে নিলাম। ও আচ্ছা, আমিও 12ই মার্চ নিয়েছিলাম ফার্স্ট ডোজ, আর শুক্রবার দিনকে, হ্যাঁ শুক্রবার দিন সেকেন্ড ডোজ নিলাম। বাহ বাহ, ঠিক আছে। না না, এখানে তো মারপিট হচ্ছে ভ্যাকসিন নিয়ে, ঠিকই তো, মানে প্রচন্ড। আমি তো তাও সেই মানে করে নিলাম আর কি, মানে অনেক কষ্টে করে জোগাড় করে নিলাম আর কি। যাই হোক, আচ্ছা, এখন তো পাওয়াই যাচ্ছে না। নিশ্চয়, আমি বন্ধ করছি। হ্যাঁ, পারিজাত রেকর্ডিংটা অন করো। হ্যাঁ, আমি স্টার্ট করেছি রেকর্ডিং। হ্যাঁ, স্টার্ট করে দিয়েছো? হ্যাঁ, করে দিয়েছি। আচ্ছা, নমস্কার। আজকে দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের যৌথ উদ্যোগে একটি বিশেষ আলোচনা, শুধু আলোচনা নয়, হ্যান্ডস অ্যান্ড ওয়ার্কশপ অনলাইনে হাতে কলমে একটা কর্মশালা, এবং মূলত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই ক্লাউড কম্পিউটিং। আজকের যুগে আমরা জানি যে এখানে শিক্ষাক্ষেত্রে আমাদের কিভাবে টেকনোলজি নির্ভর আমরা হয়ে পড়ছি, এবং কিভাবে ডিজিটাল মিডিয়া আমাদেরকে সাহায্য করছে বা আমাদের সাহায্য নিতে হচ্ছে। বিভিন্ন অ্যাপের মাধ্যমে আমরা শিক্ষাটাকে গ্রহণ করছি, বা শিক্ষাকে আমরা মেথডটাকে ব্যবহার করছি, সে একটা মেথড হিসেবে ব্যবহার করছি। তো শিক্ষার যে আমাদের যে টুলসগুলো, আমাদের যে মেথডসগুলো, সেগুলো ক্রমশ বদলাচ্ছে এডুকেশন টেকনোলজির ক্ষেত্রে। এডুকেশন টেকনোলজি একটা অন্য মাত্রা নিয়ে এসেছে। তো সে নিয়ে আমাদের বিশেষজ্ঞরা বলবেন। আমাদের মধ্যে ডক্টর পারিজাত চক্রবর্তী দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষে আছেন, মলয় সাহা রয়েছেন। পারিজাত এই প্রোগ্রামটি কন্ডাক্ট করবে, এবং ডক্টর ডিপি সিনহাকে অনুরোধ করব, তিনিও উপস্থিত আছেন, কম্পিউটার জগতের একজন বিখ্যাত লোক। তাকে তিনি অনুষ্ঠানটার সভাপতিত্ব করবেন। আর আমাদের সম্মানীয় উপস্থিতি রয়েছেন কলেজের অধ্যক্ষ, সম্মানীয় অতিথি, তাকে অনুরোধ করব প্রাথমিক বক্তব্য রাখার জন্য, অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য। ডক্টর নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই এখানে উপস্থিত সকল
যারা অতিথি আমাদের, তাদেরকে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের পক্ষ থেকে সাদর অভ্যর্থনা জানাই। এবং অত্যন্ত খুশি হচ্ছে আমাদের অনেক ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছে। এটি একটি কর্মশালা, ওয়ার্কশপ, হ্যান্ডস অন ওয়ার্কশপ ট্রেনিং দেওয়া, এখানে একটা ট্রেনিং এর বা ছোট কিছু কিছু এখানে হবে মনে হয়, কিছু শেখানো হবে। এবং তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের পক্ষ থেকে। আজকে ভীষণ রকম একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মনটা সত্যি ভীষণ খারাপ, মানে কিছুই ভালো লাগছে না, কিন্তু তবু শো মাস্ট গো অন। এই অনুযায়ী আমাদের সবকিছুই করে যেতে হবে এই আশায় যে পৃথিবীটা একদিন ঠিক হবে। তখন আমাদের এই সমস্ত কিছু করে যাওয়াগুলো আমাদের অত্যন্ত কাজে আসবে। এবং আমরা জানি যে এই মহামারীর জন্য আমাদের ক্লাসরুম টিচিংটা সম্পূর্ণ বন্ধ আছে এবং সবকিছুই আমাদের এখন অনলাইনে হচ্ছে। এবং আশ্চর্যের কথা, আমাদের মেডিকেল কনসালটেশনও এখন অনলাইনেই হচ্ছে। ফলে আমরা খুব বেশি রকম ভাবে টেকনোলজি নির্ভর হয়ে পড়েছি। এবং সেইটার জন্যই, এবং আমার মনে হয় যে অনেকেই আমরা হয়তো যতটাই টেকনোলজির দরকার হোক না কেন, অতটা আমরা এখনো অভ্যস্ত হয়ে উঠিনি বা অতটা শিখে উঠতে পারিনি। ফলে এইগুলি আমাদের শেখার দরকার, জানার দরকার। এবং তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে, যারা আমাদের সঙ্গে এই ওয়ার্কশপটি অর্গানাইজ করতে সাহায্য করছে। আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাই সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে। এখানে বেশ কিছু বর্ষিয়ান মানুষ আছেন যারা কিন্তু আফটার রিটায়ারমেন্ট হেসে খেলে দিন কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তারা তাদের একটা যে দায়িত্ববোধ, যে মানুষকে সচেতন করতে হবে, বিজ্ঞান মনস্ক করতে হবে, সবসময় তারা একটা অহরহ চেষ্টা করে চলেন। এবং তারই একটা ফল হচ্ছে আজকের এই হ্যান্ডস অন ওয়ার্কশপ। এবং সেই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে যে তারা বিভিন্ন ভাবে আমাদের কলেজের সঙ্গে যৌথ উদ্যোগে আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম তারা করবার চেষ্টা করেন এবং করেন। এর আগে গত বছরও তারা যখন কোভিড সিচুয়েশনের আগেও তারা অনেক প্রোগ্রাম আমাদের সঙ্গে করেছেন, আমাদের কলেজে এসে করেছেন। আমরা তাদের সঙ্গে গিয়ে বিড়লা মিউজিয়ামের হলে গিয়ে করেছি। তাদেরকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই। আর তারপরে বলি, আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর অর্ণব ব্যানার্জি, ওর বাড়িতে অসংখ্য প্রবলেম, অসংখ্য অসুবিধা, কিন্তু তার মধ্যেও ও সবসময় ছেলে মেয়েদের কথা চিন্তা করে যে কি করে ওরা আরেকটু এগিয়ে যাবে, কি করে আরেকটু ওরা ফোকাসড হবে, কি করে আরেকটু ওরা এই বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে, সেই চেষ্টা ও সবসময় থাকে। এবং ও এইভাবে বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করে, তাদের সঙ্গে কোলাবোরেট করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ও করবার চেষ্টা করে। ফলে আমি পার্সোনালি, ব্যক্তিগতভাবে আমি সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং ডিপার্টমেন্ট অফ জার্নালিজমের এইচওডি ডক্টর অর্ণব ব্যানার্জিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে তারা এইরকম একটি ভাবনা ভেবেছে যে এই নতুন ধরনের টেকনোলজি গুলো আরো সুন্দর করে উপস্থাপনা করে আমাদের ছেলে মেয়েদেরকে সেই টেকনোলজি গুলোর সঙ্গে পরিচিত করাতে হবে, যাতে তারা আগামী দিনে, কারণ আমরা বুঝতে পারছি যে এই মহামারীটা খুব সহজে যাবে না। ফলে আমাদের বেশ কিছুটাই আমাদের টেকনোলজি নির্ভর পড়াশোনা আগামী দিনগুলোতে বেশ কয়েক বছর চালিয়ে যেতে হবে। এবং এইভাবেই চালাতে চালাতে হয়তো একটা দিন এমন আসবে যে প্রায় একটা অফলাইন অনলাইন একটা ব্লেন্ডিং পড়াশোনাই চালু হয়ে যাবে। ফলে এইগুলি জানা খুব দরকার। এইটা একদম এই মুহূর্তের ভীষণ প্রাসঙ্গিক একটা ওয়ার্কশপ। আমি আশা করছি যে এটা আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত আনন্দ পাবে এবং খুব সুন্দর করে এটা তারা এনজয় করবে এবং ভবিষ্যতে তাদের পড়াশোনার ক্ষেত্রে এটা তারা অ্যাপ্লাই করতে পারবে। আবারও একবার সকলকে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিজয়গড় কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং যারা সিনিয়র মানুষ আছেন তাদেরকে প্রণাম জানাচ্ছি এবং আশা করছি যে ভালো হবে এই প্রোগ্রামটা। এবং আরেকবার বলি যে ভালো থাকবেন, মৃত্যু মানে এই মহামারীর করাল গ্রাস থেকে নিজেকে বাঁচানোর জন্য বাড়িতে থাকবেন, সাবধানে থাকবেন, এইটুকুই আমার বলার কথা। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ ম্যাডাম। আমরা এবার মূল অনুষ্ঠানে যাব। এখানে বক্তা মূলত ডক্টর পারিজাত চক্রবর্তী এবং মলয় সাহা। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শুধু এটুকুনি বলবো যে এই বিষয়টা জেনে নেওয়া খুব দরকার তোমাদেরকে, এবং তোমাদের হয়তো ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তাদের উদ্যোগে আমরা ফার্দার কোনো ট্রেনিং যদি দরকার হয় আমরা দিতে পারি। তোমরা যদি আজকের পরে মনে করো
যে এই নিয়ে বিস্তর পড়াশোনা রয়েছে এবং একটা বিরাট জগৎ রয়েছে এই অ্যাপসগুলো কিভাবে কাজ করে এবং তার ফলে নিজেরা কতটা আমরা সুবিধে পেতে পারি, আজকে মোবাইল টেকনোলজিতে আমরা কতটা সেই সুবিধে পেতে পারি, আমরা এডুকেশনের ক্ষেত্রে সেটাকে কি করে কাজে লাগাতে পারি, এই বিষয়গুলো কিন্তু জেনে নেওয়ার পালা। যারা আছেন মানুষজন এবং ডক্টর দীপ্তি সিনহাও রয়েছেন, আমি অনুরোধ করবো দীপ্তি সিনহাকে এই অনুষ্ঠানটা সভাপতিত্ব করার জন্য। পারিজাত চক্রবর্তী এবং মলয় সাহা বলবেন এবং ডক্টর দীপ্তি সিনহার সভাপতিত্বে আজকে এই অনুষ্ঠানটি পরিচালিত হবে। আমি প্রথমে ডক্টর দীপ্তি সিনহাকে ডেকে নেব। তিনি সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের হয়ে এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন, আজকে সভাপতিত্ব করবেন এই পুরো অনুষ্ঠানটি এবং বিজয়গড় কলেজের সঙ্গে যৌথ উদ্যোগে। এবং পারিজাত চক্রবর্তী, যার প্রচেষ্টা বলার নয়, কারণ তিনি এ নিয়ে দীর্ঘদিন কাজ করছেন আর বিশেষজ্ঞ হিসাবে মলয় সাহা তো রয়েছেন। আমরা ছাত্রছাত্রীদের কাছে বলবো যে তোমরা যা জানতে চাইছো সেটা ওনাদের বলার পরে প্রশ্নের মাধ্যমে জানতে পারো, প্রশ্ন করতে পারো সরাসরি এসে। স্যার, ডক্টর দীপ্তি সিনহা। আমার একটা প্রশ্ন আছে, দুটো প্রশ্ন। একটা হচ্ছে মলয় সাহা না মলয় শর্মা? সরি, আমি মলয় শর্মা, আমি দুঃখিত। হ্যাঁ, মলয় শর্মা। ডক্টর পারিজাত হচ্ছে এই পারিজাত চিনি, মলয় শর্মাকেও চিনে নেবো। এই দুজন নিজের বক্তব্য রাখবেন কতক্ষণ ধরে? মোটামুটি স্যার মলয়বাবুর সঙ্গে প্ল্যান করেছি আমরা মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার একটা ইন্ট্রোডাকশন। অ্যাকচুয়ালি ডেভঅপস ব্যাপারটি কি, এটা একটা ফিলোসফি নতুন। তো কে প্রথমে বলবেন? হ্যাঁ, উনি প্রথমে বলবেন? মলয়? হ্যাঁ, মলয় আছেন। মলয় আমি বলবো আমি হ্যান্ডসনও দেখাবো কিছু। পারিজাত, তুমি কতক্ষণ বলবে আর প্রথমে বলবে বলো? আমি অ্যাকচুয়ালি জাস্ট সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করব আর কি, যে এতদিন কতখানি সময়? আমি জাস্ট 2 মিনিট সময় নেব স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি তাহলে শুরু করে দিই, কিছু কথা বলি। হ্যাঁ, করে শুরু করে দিই। হ্যাঁ স্যার, আপনি বলুন, তারপর আমরা একজন। আচ্ছা, ধন্যবাদ। এই তথ্যটা আমি জানাচ্ছিল এবং আমার মনে হয় ছাত্রছাত্রীদের দরকার কে বক্তা, কে স্পিকার, রাইট? আজকে খুবই একটি অন্য একটা প্রোগ্রাম হচ্ছে সায়েন্স বেঙ্গল এবং বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। আমি তাদের অনেক প্রোগ্রাম শুনেছি, আমি নিজেও এই দুটি জায়গায়, বিভিন্ন জায়গায় তাদের কলেজেও বটে এবং অন্য জায়গাও তো আমরা গেছি। সায়েন্স কমিউনিকেশনের জন্য যে কাছে, তার থেকে এটা একটু টেকনিক্যাল, একটু ওয়ার্কশপও বটে। ওদের দুটোরই কিন্তু তফাৎ ধরা যায় এবং ধরা হবে আজকে। যদিও আমি জানি যে বস্তুটি না হচ্ছে ক্লাউড কম্পিউটিং, দ্য ওয়ার্কশপ অন এক্সপ্লোরিং ডেভঅপস, দ্য টুল ফর দ্য ফিউচার। আমি তো বাংলায় শুরু করেছি এবং বাংলাতেও আমি যেহেতু হয়েছে শুরু করব, কিন্তু এটা ইংরেজিতেই ওরা বলবেন। অনেক শব্দ, অনেকগুলো ছাত্রছাত্রীরা বুঝতে পারবে, শুরুয়া থেকে তারা শুরু করবেন। এবং ক্লাউড কম্পিউটিং এখন যে নাম ক্লাউড, যে মেটাফোর, প্রায় একদম আকাশ ইন্টারনেটে। আমাদের যদি ক্লাউড কম্পিউটিং কিছু নাও বুঝে থাকি, তাহলে অন্তত এইটা বুঝি যে গুগল ড্রাইভ, যে আমার বিভিন্ন রকমের সার্ভিসেস, বিভিন্ন রকমের টুলস, সে ইনফ্রাস্ট্রাকচার হোক, তা স্টোরেজ হোক, কম্পিউটার দুটো বিশেষ শক্তি, স্টোরেজ আর কম্পিউটিং পাওয়ার, তার সেই সার্ভিসেস গুলো এখন ক্লাউড কম্পিউটিং থেকেই বেশি পাওয়া যায়। এবং সেইটা তৈরি করতে গেলে যে ক্লাসিক্যাল, যে গত 40-40 বছর ধরে যে মেথড, সিস্টেম, ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, আমি ভাববো, আমি ডিজাইন করব, আমি টেস্ট করব, আমি তারপরে মানে আমি রাখবো, তারপরে মেনটেন করব, এই সমস্ত কিছু বদলে গেছে। এসব এখন কন্টিনিউয়াস এর মাধ্যমে, শব্দটা এসে গেছে কন্টিনিউয়াস, নিরন্তর ভাবে করা। এর জন্য অনেক টুলস, অনেক অ্যাপ্লিকেশন এসে গেছে। তার কয়েকটি নিশ্চয়ই এই ওয়ার্কশপে আলোচিত হবে এবং আমার মনে হয় যারা ছাত্রছাত্রী আছে তারা বুঝতে পারবে। এমন কিছু কঠিন নয়, তবে বেসিক থেকে এর অ্যাডভান্স দিকটাও আছে, একদিনে ওয়ার্কশপে সম্ভব হবে না। কিন্তু ক্লাউড কম্পিউটিংয়ের অনেক টুলস এবং অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোর নাম ধরা যাবে, কোন কোন কাজে সেগুলোকে ব্যবহার করা যায় এবং করে করে ক্লাউড কম্পিউটিংয়ে আমি কিভাবে সার্ভিস করি। আমি গোড়াতেই প্রথমত ধন্যবাদ দিচ্ছি আমাদের দুজন ডক্টর পারিজাত চক্রবর্তী, যে কোঅর্ডিনেটর ইনোভেশন সেল সায়েন্স বেঙ্গল, এবং মিস্টার মলয় শর্মা,
ক্লাইড আর্কিটেক্ট কর্পোরেট ট্রেনার, সঙ্গে সহযোগী ডক্টর অর্ণব ব্যানার্জি তো ছিলেনই, অর্ণব ব্যানার্জি অনেকবার সংযোগ করেছেন। আর কিছু বিশেষ বলবো না। আমার মনে হয় ওনারা যা বলবেন সেইটা ছাত্রছাত্রীরা যদি ঠিক মতো বোঝে এবং তারপরে এখানে হয় চ্যাট বক্সে আর না হলে পরে অন্তত একজন সরাসরি প্রশ্ন করতে পারে, যেখানে দুজনেই উত্তর দেবেন। আমার মনে হয় ডক্টর এবার শুরু করে দিন। মিস্টার বলয় শর্মা, আপনি শুরু করে দিন। আপনি যদি পাওয়ার প্রেজেন্ট শেয়ার করেন, আমি বন্ধ করছি। মলয়বাবুকে শুরু করার আগে আমি জাস্ট দু চারটে কথা বলে নিতে চাই। এতদিন যারা ছাত্ররা যারা কম্পিউটারের সঙ্গে যুক্ত আছে বা যারা অনেক কম্পিউটার অনেক টার্মিনোলজি শুনে এসেছি আমরা অনেকদিন ধরেই, সেখানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা শুনেছি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, আর নতুন নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা আমরা শুনেছি। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো না কোনো সময় আমরা কেউ না কেউ কিছু না কিছু শিখেও নিয়েছি। আবার তার পরবর্তীকালে আমরা অনেক প্ল্যাটফর্মের কথা শুনেছি, ফ্রেমওয়ার্কের কথা শুনেছি, .NET ফ্রেমওয়ার্কের কথা শুনেছি, পাইথন প্রোগ্রামিং, তার একটা ওয়েব অ্যাসোসিয়েশন। তো এরকম এইগুলো নিয়ে আমরা অনেকেই কাজ করেছি বা অনেকেই অনেক ল্যাঙ্গুয়েজ শিখেছি। কিন্তু ডেভঅপস জিনিসটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি একটা আলাদা, বলতে গেলে এক কথায় বলতে গেলে এটা একটা ফিলোসফি, এটা কোনো একটা ল্যাঙ্গুয়েজ নয় বা কোনো একটা পার্টিকুলার টুল নয়। তো এই জিনিসটা কিভাবে কাজ করে, কিভাবে এই একটা ক্লাউড কম্পিউটিং এর ফিলোসফিটা এলো, সেটার নিয়ে একটু ছাত্রদের সঙ্গে আমরা আজকে আলোচনা করতে চাই। এটা একটা বড় টপিক, এর মধ্যে অনেক ছোট ছোট পার্ট আছে, অনেক কিছু এটার সঙ্গে শেখার আছে। তো আজকে আমাদের প্রচেষ্টা হচ্ছে একটা একটা ইন্ট্রোডাকশন করানো, এই জিনিসটা, এই ফিলোসফি, এই কনসেপ্টের সঙ্গে তোমাদেরকে ইন্ট্রোডিউস করানো, ছাত্রদেরকে ইন্ট্রোডিউস করানো। যদি তোমরা ইন্টারেস্টেড হও, যদি তোমরা এটা নিয়ে পরবর্তীকালে এগোতে পারো, তাহলে আমি অর্ণব স্যারের সঙ্গে কথা বলেছিলাম, ম্যাডামের সঙ্গে পরবর্তীকালে কথা বলবো, যে আমরা বেশ কিছু দিনের একটা সিরিজ অফ কোর্সের ডিজাইন করতে পারি, যাতে এই যে পুরো কনসেপ্টটা এটা তোমরা শিখতে পারো বা তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো। তো আজকে সেই জন্য আজকে যা মলয়বাবু আমার সঙ্গে আছেন। মলয়বাবু অনেকদিন ধরে কর্পোরেট ট্রেনিং এ আছেন এবং উনি একটি বেসরকারি সংস্থার মেইন অংশটা, ক্লাউড কম্পিউটিং এর জায়গাটা হেড করেন। উনি অনেকগুলো টেকনোলজি নিয়ে একসঙ্গে কাজ করতে ভালোবাসেন বা পছন্দ করেন। তো ওনার সঙ্গে আমাদের কমিউনিকেশন হওয়ার পর উনি আমাদেরকে বলেন যে এই যে জিনিসটা, এই যে ডেভঅপস, তার যে কনসেপ্ট, তার যে ফিলোসফি, এগুলো নিয়ে আলোচনা করা বা শেখার তেমন খুব একটা জায়গা নেই যেখান থেকে ছাত্ররা এটাকে জোগাড় করতে পারবে। তো উনি বলেন যে আমি এটা অনেকদিন ধরে করছি, তো আমি ছাত্রদের সঙ্গে এটা শেয়ার করতে চাই, এবং এই যে একটা কোর্স সিরিজ আমরা তৈরি করতে চাই যদি ছাত্ররা ইন্টারেস্টেড হয়। তো তারই একটা শুরু আজকে আমরা করতে চলেছি। তো মলয়বাবুকে আমি হ্যান্ড ওভার করবো, যে মলয়বাবু এখন এইটা নিয়ে ডিটেলসে আলোচনা করবেন। শুধু আমি দু একটা কথা বলে রাখি যে আমাদের এই কোর্সটার সঙ্গে আমরা একটা সার্টিফিকেট দেবো আর কি, যারা যারা কোর্সটা পার্টিসিপেট করেছে। তো এই সার্টিফিকেশনের একটা গুগল ফর্মের লিঙ্ক আমরা প্রিপেয়ার করেছি। তো এই ইয়ের মধ্যে আলোচনা চলাকালীন আমি চ্যাট বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো। তো স্টুডেন্টরা যারা এখানে অংশগ্রহণ করেছে তাদেরকে আমি বলবো, প্লিজ তোমরা ওই গুগল ফর্মটাকে ফিল আপ করো। সেই ফর্মের যা ডেটাবেস তৈরি হবে তার উপর বেস করে আমরা কিন্তু সার্টিফিকেট ইস্যু করতে পারবো, এবং তোমরা যে ইমেল অ্যাড্রেসটা ওখানে প্রোভাইড করবে সেই ইমেল অ্যাড্রেসে ওই সার্টিফিকেটটা আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো একটু চ্যাট বক্সের দিকে খেয়াল রেখো যে আমি এর মধ্যেই ওই লিঙ্কটা প্রোভাইড করে দেবো। তো এই বলে আমি আমার কথা শেষ করছি এবং মলয়বাবুকে এখন ইন্ট্রোডিউস করেছি। মলয়বাবু, আপনি আসুন এবং আপনার পোস্টটা শুরু করুন। The system is yours. Okay. So let me start. I'm audible to everybody? Audible. Okay. So let me share my presentation little bit. Then I start. Just a minute.
Give me a couple of minutes. Are you able to see the screens, everybody? Can you confirm somebody? হ্যাঁ দেখা যাচ্ছে মলয়বাবু, স্ক্রিনটা ভালো দেখা যাচ্ছে, আপনি কন্টিনিউ করতে পারেন। Okay. Basically, I will thank everybody who are the eminent speakers spoken before me. আমি মোস্টলি বাংলায়, হিন্দি আর ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। বাংলাটা খুব হয়তো ভালো না, কিন্তু I will try my level best to speak out. So, first of all, I thank everyone who has spoken earlier. I will thank all my participants here who is taking his own personal time and trying to come in this seminar. So, without wasting my time, I am just starting a DevOps. DevOps কি জিনিস? DevOps বেসিক্যালি আমরা প্রথমে বুঝবো ক্লাউড কি জিনিস। ক্লাউড এমন একটা বস্তু যেটা আমরা চোখে দেখি না, কিন্তু কোথাও আছে, সেটাকে আমরা কানেক্ট করি ভায়া ইন্টারনেট। Whenever there is a cloud, there is a internet. Without internet, we cannot connect to our cloud. ক্লাউডের মধ্যে বেসিক্যালি এখন পর্যন্ত অনেক কোম্পানিজ আছে, মেজরলি 4টে কোম্পানিজ আমাদের মার্কেটকে দখলে রেখেছে। ফার্স্ট ওয়ান ইজ Amazon Web Service, second is Microsoft Azure, third one is Google Cloud, another one is Alibaba from China. ওকে, এই বেসিক্যালি 4টে কোম্পানি আছে। 5 নম্বরে ওরাকেলও আছে। ঠিক আছে, বেসিক্যালি এই কটা কোম্পানি নিজের নিজের ক্লাউড সার্ভিসেস তৈরি করেছে, যেখানে আমরা রেন্টে পয়সা দিই আর তাদের সার্ভারগুলো আমরা ভাড়াতে নিই। As if you want to take any server on rent, you take a rent on the cloud, connected through VPN, collected through via internet and accessing those servers. So আপনার প্রেমিসেসে বা আপনার অফিসের মধ্যে বা আপনার কলেজের মধ্যে কোনো সার্ভার থাকে না, পুরো জিনিসটা থাকে ক্লাউডের মধ্যে। Cloud is a space which is created by these multinational companies. They give the networks to that, they give the power to there, and all this located to their data center. Data centerটা কি? যেখানে সব এই সার্ভারগুলো স্টেশন থাকে, কুলিং চলে, লোক ওকে দেখে, তারপরে নেটওয়ার্কিং দিই, ইন্টারনেট দিই, and everything what we used to do in a traditional data center. Data center মানে হচ্ছে অনেকগুলো সার্ভার আছে, সেখানে কুলার লাগানো আছে, কুলিং হচ্ছে, টেম্পারেচার কন্ট্রোল হচ্ছে, অনেক কিছু হচ্ছে, অনেকগুলো লোক সেই দায়িত্বে আছে। সেই জিনিসটা এখন ট্রেডিশনাল সিস্টেম থেকে শিফটে চলে গেছে ক্লাউডে। এবারে ক্লাউডে তো চলে গেছে, কিন্তু ইট রিকোয়ার্স সাম কাইন্ড অফ এ অটোমেশন। সো এই অটোমেশন বস্তুটা বিভিন্ন কোম্পানি নিজের প্রোডাক্ট ইউজ করে থাকে। ফর এক্সাম্পল, যদি আমি বলি অ্যামাজন কোড কনফিগারেশন বলে একটা বস্তু আছে, ক্লাউড ওয়াচ বলে বস্তু আছে অ্যামাজনের, তারপরে কোড পাইপলাইন বলে বস্তু আছে। এই জিনিসগুলো হচ্ছে এক একটা টুল। এই প্রত্যেকটা টুল অ্যামাজন কোম্পানি তৈরি করেছে তাদের এই সার্ভারে লাগাবার জন্য। কিন্তু কিছু আবার মাইক্রোসফটেরও টুল আছে, যেরকম আছে অ্যাজোর ডেভেলপার্স, অ্যাজোর আর্টিফ্যাক্টস, এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টুল। এই টুলগুলো আমরা এখানে পড়বো না। আমরা কি টুল পড়বো? যেটা পিওরলি ওপেন সোর্স আর যেটা কিনা আমরা খুব ভালোভাবে ইউজ করতে পারি, আমাদের নিজের ডেইলি অ্যাক্টিভিটিতে আমরা হোস্টিং করতে পারি, আমরা এইগুলোকে ইউজ করতে পারি খুব ইজিলি। সো আমরা এমন কিছু টুল পড়বো না যেখানে কোনো কোম্পানির মনোপলি চলে। আমরা এমন কিছু টুল পড়বো যেটা ওপেন সোর্সে লোক আমাদেরকে দিয়ে দিয়েছে, একটা কমিউনিটি দিয়ে দিয়েছে, সেটা আমরা ইউজ করতে পারবো ফ্রি অফ কস্ট। আর ওটাতে দু রকমের সাপোর্ট হয়, একটা এন্টারপ্রাইজ সাপোর্ট আর একটা হয় নন এন্টারপ্রাইজ সাপোর্ট। এন্টারপ্রাইজ সাপোর্ট খুব বড় কোম্পানিরা কেনে, আর নন এন্টারপ্রাইজ সাপোর্ট হচ্ছে ছোট ছোট যারা কোম্পানি আছে তারা ওটার পরে মডিফিকেশন করে, বা আমাদের মতন যারা ক্লাউড আর্কিটেক্ট আছে তারা মডিফাই করে আর সেটার পরে অটোমেশন করতে শুরু করে। উইদাউট ওয়েস্টিং মাই টাইম আমি নেক্সট পার্টে যাচ্ছি। আমার এটা বেসিক্যালি কিছুই না, আমার একটা গিটহাব আছে, সেখানে আমি সব জিনিসগুলো রাখি, এটা আমার লোকেশন। সো স্টোরি অফ দ্য ডেভঅপস কি হয়েছিল দেখুন, দুটো বেসিক্যালি টিম হয়, একটা হয় ডেভেলপমেন্ট টিম আর একটা হয় অপারেশন টিম। ডেভেলপমেন্ট টিমে কারা থাকে? যারা কোডিং করে, যারা কিউএ করে মানে টেস্টিং করে, আর কিছু লোক আছে যারা ওটাকে ডিজাইন করে, ঠিক আছে। আর
কিছু লোক আছে যারা ফ্যাক্ট গ্যাদারিং করে। এবারে এই জিনিসটাকে বোঝার জন্য আমি একটু ফিরে যাই পুরোনো কিছুতে। ওয়াটারফল মডেল বলে একটা বস্তু ছিল আগে, আমরা যেটা পড়ে থাকি এসডিএলসি তে। ওয়াটারফল মডেলটা কি ছিল, সেখানে কি হতো, ওয়াটারফল মডেলে আমরা ফ্যাক্টস গ্যাদার করতাম, তারপরে কি করতাম, আমরা ওটাকে ডিজাইন করতাম ওই ফ্যাক্টসটা দিয়ে। এবার ডিজাইন করার পরে কিছু ফর্মস ডিজাইন করতাম, তারপরে আমরা কি করতাম, ইউআই ডিজাইন করতাম। এইগুলো করতে 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 কোডিং এ যেতাম। কোডিং করার পরে আমরা টেস্টিং করতাম, টেস্টিং করার পরে আমরা ডিপ্লয়মেন্ট করতাম, ডিপ্লয়মেন্ট করার পরে মনিটরিং করতাম, মনিটরিং এর পরে আমরা আবার মেইনটেনেন্স করতাম। এই যে টোটাল প্রসেসটা, এটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং হয় না। মানে আপনি 1 থেকে 7 এ যাচ্ছেন, কিন্তু 7 থেকে কখনো 6 এ যেতে পারবেন না। তো এটা ছিল এটা ড্রব্যাকস। তো সবসময় কি হতো, দুটো টিম থাকতো, একটা ডেভেলপমেন্টের টিম থাকতো আর একটা অপারেশনের টিম থাকতো। ডেভেলপমেন্ট টিম তো কিউএ পর্যন্ত করে ছেড়ে দিত, কিন্তু ডিপ্লয়মেন্ট, মনিটর আর মেইনটেনেন্সের দায়িত্বে থাকতো অপারেশনের টিম। তো তাদের মধ্যে কি হতো, প্রায় দিনই এরকম ঝগড়া হতো, প্রায় দিনই ঝগড়া হতো। তো আমি একটু ব্যাকে যাই, কিরকম হতো, প্রায় দিনই এরকম ঝগড়া হতো, প্রায় দিনই ঝগড়া হতো। তো এইটাকে আমরা, যাতে এই প্রবলেমটা না হয়, এর থেকে আমরা বেরিয়ে যেতে চাই। তো এটার থেকে আমরা একটা নতুন টেকনোলজির আবিষ্কার করি বা মেথডোলজির আবিষ্কার করি। সেই মেথডোলজিটাকে আমরা বলি অ্যাজাইল। অ্যাজাইল, অ্যাজাইল বস্তুটা কি, অ্যাজাইল মানে হচ্ছে বিল্ড ইন শর্ট, বিল্ড অফেন। তার মানে কোনো একটা জিনিসকে আমরা একটা ছোট ছোট স্প্রিন্টে রাখবো। স্প্রিন্ট, যারা হয়তো খেলাধুলা করে থাকেন, আমরা বলি স্প্রিন্ট রেস, মানে 100 মিটারের দৌড়। তো একটা জিনিসকে আমরা একটা কোডিং প্যাটার্নকে বা একটা সফটওয়্যারকে আমরা পিসে পিসে ভেঙে নেব, এটাকে বলা হয় স্প্রিন্ট। আচ্ছা, স্প্রিন্ট এবার আমি একটু, যারা ধরুন কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের না, তাদের বোঝাবার জন্য আমি এরকম একটা কনসেপ্ট নিই যে একটা মাল্টি স্টোরেড বিল্ডিং আছে, ঠিক আছে। একটা ডেভেলপার সে কি করলো, বললো যে প্রত্যেকটা ফ্লোর এক একটা ওনারকে আমি বিক্রি করব, মানে 10টা ফ্লোর আছে, 10টা ওনার হবে, ঠিক আছে, ভালো কথা। একজন ওনার এসে বললো আমার সেকেন্ড ফ্লোরটা চাই, সেকেন্ড ফ্লোরে আমার এখানে সাউথ ইস্ট কর্নারে কিচেন হবে, নর্থ ইস্ট কর্নারে বাথরুম হবে, এখানে বেডরুম হবে, এখানে এই হবে, ব্লা ব্লা ব্লা। এবারে এই যে কাস্টমাইজেশনটা, এই কাস্টমাইজেশনটা কিন্তু প্রমোটার করে তাকে দেখাচ্ছে, তারপরে সে এরকম ভাবে অন্য ফ্লোরের কাজও সাইমেন্টেনিয়াসলি করছে। এই জিনিসটা যে পিসে পিসে হচ্ছে, তাকে বলা হয় স্প্রিন্ট। সো ফর এক্সাম্পল, স্প্রিন্টটা বুঝতে গেলে আমাকে বুঝতে হবে একটা 10 তলার বিল্ডিং আছে, সেই 10 তলার বিল্ডিং এ আমরা কিভাবে একসঙ্গে 10টা বিল্ডিং খাড়া করবো, বা ডিফারেন্ট ডিফারেন্ট রেসপেক্টে তৈরি করব। মানে কাস্টমার ফার্স্ট, কাস্টমার কি চায় তার ডিপেন্ড অন দ্যাট উই উইল বিল্ড আপ। সো এটার জন্য আমরা একটা মেথডোলজি ইউজ করি, অ্যাজাইল মেথডোলজি। সো এটাকে আমরা একটু মডিফাই করে বা ট্রান্সপোজ করে আমরা একটা নতুন জিনিসের দিকে এগোই, তাকে বলা হয় ডেভঅপস। ডেভঅপস মানে কি হয়, ইট ইজ এ নাথিং বাট a single team which performs development as well as the operation simultaneously without any glitches. So এতক্ষণ তো আমি বললাম, এবার কারো কিছু প্রশ্ন আছে? প্লিজ গো হেড। কারোর কিছু প্রশ্ন আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ মলয়, আপনার কথা শুনতে পাচ্ছি। না, প্রশ্ন আসা কিছু নেই, বাট আপনি যেমন সুন্দর করে অ্যাজাইল মেথোডোলজি আর ডেভঅপসটাকে গুছিয়ে পরিবেশন করলেন, সেজন্য আপনাকে সত্যি ভালো লাগলো। তো আমি কর্পোরেটে আছি অ্যাজাইল কোচ হিসেবে। তো সেক্ষেত্রে আমরা ডেভঅপস থেকে খুব কাজ করি, এবং সেখানে ক্রাম এবং কানবান প্রজেক্ট গুলো দিয়ে আমরা অ্যাজাইল এবং ডেভঅপস কি করে আরো মানে বেটার ওয়েতে আমরা ইউজারের সাথে কমপ্লিটলি করতে পারি বা কোলাবোরেটিভলি কাজ করতে পারি, সেই জাতীয় কাজ আমরা করি। তো খুব ভালো হচ্ছে, চালিয়ে যান। ওকে, থ্যাংক ইউ, নো কোশ্চেন্স। ওকে, সো থ্যাংক ইউ, জাস্ট আ মিনিট। So back to normal. So আমরা DevOps বুঝলে পরে আমরা কি ফিচার্স বুঝি। একটা কোলাবোরেশন means something bonding between the development team and the operation team.
And DevOps is a treating is our infrastructure as a code. We will write certain codes in language called Go. Okay, Go বলে একটা নতুন ল্যাঙ্গুয়েজ আছে যেটা কিনা রিলিজ করেছে কিছুদিন আগে গুগল, সেটাও আমরা কোড করব ফর আওয়ার অটোমেশন, ঠিক আছে? So this is one of the language we will learn, not everything but little bit in future. DevOps is nothing but automation also. Suppose I have a 5,000 servers, okay, and I want to maintain those servers. I have to deploy minimum 500 employees to manage those servers in the operation, as well as in the development also another quite more 1,000 peoples. So 150 peoples, 1,500 peoples, I have to deploy it. But can it be possible? Can I do it with the 50 manpower in operation and 100 manpower in development? Yes, it is possible. It is possible via automation. So for example, you have seen there are a lot of notification which is coming in a Facebook, your app, in WhatsApp app. All these are nothing but automation. And the mobile phones which you are using, these are called as the endpoints. So these endpoints are nothing but a device which you carry. বস্তুটা আপনার কাছে আছে, যেখানে এই অ্যাপ্লিকেশন গুলো চালাচ্ছেন তাকে বলবো endpoints. Switches মানে all these switches what we have, মানে এক একটা সুইচ এর মধ্যে কোন পোর্টটাকে আমি অ্যালাউ করব, কোন আইপিটাকে অ্যালাউ করব, কোথা থেকে অ্যালাউ করব, এভরিথিং ক্যান বি ডিফাইন্ড. When in the coming session I will show you how we define the ports and where we will access it. Everything I will give a little bit of introduction whatever possible way. So this is switches now. So basically there are, when we talk about a DevOps, there are three things we will in our mind. That is called a 3P. What is that? First is people, one is process, and the product. So in this there is a handshaking between a development team and an operation team. So now this is basically a consequences of inefficiency of the prior to DevOps things, what our business leaders required and where we are lagging behind, why we are lagging behind. This is given as some gist. Somebody said we want to adopt an agile methodology. Somebody is tell that my team is not very much collaborative, and sometimes we cannot gather our things in a better way to gather the facts in a better way. So now we need to do a lot of reworks, which is a misuse of our energy, misuse of money, misuse of our time, and there is a delay of a project delivery as well. So now we talk about high performance, how it will be a high performance. The high performance can be achieved if something we will do any job in a piece by piece method, and that would be tested rigorously, and from the feedback coming, and based on the feedback we are doing the things one by one. So this is a way how we do the things. So why 80% of the companies are failure? Because they are not using DevOps methodology for their development or operation purpose. The people, the companies who are big runners in IT like Amazon, Tata, and all these people, they are all using the DevOps tools as of now. And not only that, in this time of a COVID-19 situation, we have a very less manpower. We need to do our automation. We need to take our maintenance of our servers. Everything is done by DevOps nowadays. So the DevOps market is increasing like anything nowadays. So this is little bit of a gist. You can go through I will give a 1 minute pause. You just go through all the details, what is written in the screen, so that I can go to the next slide. Please, 1 minute pause. Will stop more and more outrages.
Okay, you can say some of the outrages happened this year in Microsoft also, but that is due to the failure in hardware appliances. Some of the appliances are not taking proper way. The major, but for a company who is running the show for 365 days, and I said, say the total outrages is for 1 hour in a year, I can say it's minimum. So you can think of an operation where DevOps played a great role in this. So this is basically our structure. Okay, and we will use, these are the things in our development framework. We will use Amazon Web Services for our all the practical. There is no need for any student purchase laptop, servers, anything. No need. We will do each and every practical in a cloud environment, and as on this course is meant for a cloud, so we will carry the things in a cloud only. No need, only we require a machine which will have an internet connection, and that will connect to our cloud accounts. So we will design our course like such a way. So this is our basically list of DevOps practice: infrastructure as a code, continuous integration, automate testing, continuous deployment, release management, and app performance monitoring, and load testing, and auto scaling. So somebody would say, what is auto scaling? So for example, in the time of Diwali, all the shopping onlines, they have lot of queries hitting their server, because the fund they are raising a huge and the customer approaching is very high. So the server which they have may collapse. They want to scale up. They want to bring up their servers more and more into their infrastructure, present infrastructure. This is called auto scaling. Auto scaling means, suppose you have 5 machines, you want to make it 10 machines due to demand of your hit count to your web server for any kind of a shopping portal or any other application. After Diwali goes off, you will scale down to 5 machines, 5 servers. So this is called auto scaling. Okay, so now we are able to do monitoring, we will do the configuration management, we will do the provisioning, we will do the self-service environment, is called auto healing. What is auto healing? If something goes wrong, it will automatically try to prepare the things and make it ready within a fraction of minutes. So this is called auto healing or self-service environment. And automated recovery is same. We have certain rollbacks plan, and if something is not up to the mark, that deployment will not take place. So this is called a list of DevOps practices. This is basically infrastructure tool where we are using a Windows and Linux, but I will prefer only AWS. Here you can use in AWS, Azure, Google Cloud, Alibaba, anything. But in this course, we will launch a course based on AWS only, Amazon Web Service. Why is it so? Because it have a market share of 38% in the globe and highest switches. So auto scaling, these are the tools. These are the tools we will cover up. Some of the tools, every tool I cannot go through and say that all the tools I will help you out. No, I will go with a certain tools, and what are the benefits of those tools, we will be going in the next lectures. So these are the all tools. So what are our 7 habits of DevOps? Sorry. What are the 7 habits of for a DevOps success? The 7 habits is that stakeholder is happy, reduce rework, and idea into a production. So evidence gather in production, data informed by data, meaningful, representative, real time. Managing the technical depths means what are the risk in payment and everything is, if it is done, then only they will team autonomy, and these are the things we will have a
covered in this best habits. So I'm not going to those things. These are all, you can say, I get this slide from somewhere. I put this one in this slides. So now I will, just a minute. So on this slide, I'm going to next slide. So now the wall of confusion is eliminated now with the by use of DevOps. See, and the ill effects will go. Ill effects that will carry out by they will go out by using a DevOps. Now, any questions? Please go. Hello, anybody has any questions? Hello? Am I audible? Yes, you're audible. You'd like to continue? It is the end of the presentation, or No. Oh, please continue. Please continue. Okay. Any questions from anyone? Please Not go yet. with it. Not yet. I think you can. Nobody has no questions? Yes or no? Malbabu, you please continue. If there is any question, students will post it in the chat, and we will. Okay. But I am not following the chat because I'm fully concentrated on the slides. I am following the chat. You Okay. continue. Thank you. Yes. So, can you see this slide? Yes, please. If you can make it. Yes. full I screen, will. then- Yes, So- thank you. Thanks a lot. Okay, DevOps has been designed keeping in the mind of latest industry needs. So whatever the things we will plan out, what we collected from the Naukri.com, Monster.com, and all the things, what are the skill set people are nowadays wanting. So we want to collaborate in this particular course because we also learn ourselves and make present to the current industry from these sides only. So what is our plan? How we will make our life useful for these technologies? We will try to find out what are the requirements of DevOps tools in Asia or America or UK or other countries. We will try to bring those things in our mind and try to nurture those things in our daily life. And after that, we become expert. So basically, basic knowledge of Linux, working knowledge of Amazon Web Service, that we require it. For that, we will plan our course such a way that you will be getting all the knowledge related to basic Linux as well as AWS. For that, you require an internet connection. Also, you require a net banking, credit card or debit card for creation of Amazon account. So first, when you open an Amazon account, you will get a free credit on that of some hours. That is enough for your practical. Believe me, I have learned such a way. Now I am paying it because I have to do rigorous testing. So all the people, all the newbies who are here must know that all these things will be very low cost if it is there. And I will share certain ideas how to stop the virtual machines so that it cannot be built after your experiment. So there is a dedicated plan which will help you that your usage should not go high due to some inefficiency. So we will plan it. So this is our parameter: first build, code, plan, test, and then release, deploy, operate, monitor, and then release. Again, if there is something issue, we will go. This is the cycle of a DevOps. So I'm talking about somebody is taking me, telling me what we do in the DevOps. So we will plan, deploy
develop, and operate is our plan. Develop, deploy, and operate is our main standard. Okay, and we take after operation also, we get a feedback from there, we replan it. So here it is our every process is something based on the continuous feedback and improvement of our product and services each and every time. So this is our DevOps environment, or this is a DevOps ecosystem. So here is this diagram. So we will go, what are the things we are going to do? Learn in-depth knowledge of DevOps methodology. We will go it. Implementation of software versioning control via Git. And please do not think Git and GitHub is the same thing. Both are different. So I will go with the Git, then GitHub. Then we will use a containerization or virtualization by the help of a Docker system, creating continuous improvement and continuous development by using a Jenkins. Jenkins is nothing but a it's just like a waiter who serves the things to the customer. Okay, and we will do all the configuration management automatically with the help of a tool called Ceph and Ansible, and performance tuning and monitoring will be done via Nagios. We will to watch what are the issues, and that will be gathered by a tool called Nagios. Nagios is not new to us. It is a long before it is developed. It is an open source, and we will be using this for our monitoring purpose. So these are the tools we will learn. So these are the things we will learn. Where it is used, see, deployment is a Docker, Chef is for Docker, deployment is Ansible, operate, monitor, Nagios, and Jenkins is for release management, and Git is code versioning. Now I'm coming to the things. What is code? Suppose a person who is writing a code in India, he shared the code with a Singapore guy because he developed as a first login page, but that person who is sitting in a Singapore wants that page for the building a database or database page or something like that. So there are two different people working in two different zones, different times. So how they do the versioning control? It is done by a Git. Okay, what is Docker? So Docker is something, you have a product, you just click on that, it will deploy. Okay, so every DLL file, every library file, everything within it. Okay, what is Chef and Ansible? Chef and Ansible is nothing. It keeps the configuration management of all the servers, and if any change is required, it will push or pull the things in two directional way, whatever the technology we are using. There are two technologies which we'll use. One is push and pull in Ansible and Chef, and Nagios is exclusively used for monitoring purpose, and Jenkins is used is something which is a middle tier of all these products. So Jenkins is just like a waiter. So somebody is telling me in this seminar, this continuous development, continuous testing, continuous monitoring on these things, and continuous integration. So what we do in the continuous development, we plan, code, build, and test. What is plan? We are trying to gather the facts, okay, and put it in a UI and design it is called a coding. What is build? Once coding is done, we try to build in a software. It's called building. And what is test? Once build is done, we will test with all the use cases. We will test with all the UI testing, unit testing, load testing. These are the testing parameters we will do. This is a part of a development life cycle. Now here the Jenkins sits, where continuous integration. Here Jenkins sits, and in the operation part, it is a part of a deployment where we deploy the things via Ansible and Chef, and monitoring we will do by Jenkins. And if you say code repository, we will use as a Git.
Okay, so this is a complete process of a DevOps. So this is a GitHub. We have 7 lectures. Save is a 6 lectures, and Docker is a 6 lectures course. So what are these? Git is a repository where we write codes every day, and it will be saved. It will be saved in a distributed operating system. So anything crash also, we will go get those codes. Okay, and GitHub is just a repository, cloud storage, where we put all the things in the cloud. What is Chef? Chef is nothing but is a technology which will help to build up a new systems of 500 system within 15 minutes or so, or less than that. Docker, what is? It is a containerized virtualization where you create OVM or something appliances file where you click and it will deploy automatically with its kernel or something like that. It is called a Docker. So now, what is Ansible? Ansible is equivalent to Chef, but the only thing is that its mechanism is different. And now it talks about a Jenkins. It is nothing but it is a middle tier which will act as a waiter for everything. And Nagios is specially used for monitoring purpose. So these are the things which we are going to learn. So this is our basic course structure. AWS framework. What is AWS? How to create an account? What are the steps we must take in consideration after doing the practical? How we stop billing? It is 2 lectures. Linux 3 lectures. Git and GitHub 7 lectures. Chef 6 lectures. Ansible 5. Docker 6. Jenkins 4. Nagios 3. And all this doesn't require any prerequisite knowledge of anything. We will build from the scratch. If somebody is not techie, who is not in a computer field, we will build up. There is no such complications that you need to have a coding. We need to have a good infrastructure. You need to have a good administrator. Nothing is required. We will build a course which will be building blocks from each and everything from foundation to the top. So thank you. Any course? Any clarifications? Please. So any clarifications? Molay Babu, someone asked about Adobe Cloud. Could you just give a brief idea? See, of there what are a lot of clouds. I said there are a lot of clouds. Adobe Clouds is owned by Adobe, okay, and these are used by all the media tools like Photoshop on cloud or something editor type of things on cloud. We are not going to learn this particular cloud. We are going to learn top one cloud, that is a Azure cloud. Sorry, it's not Azure. It's only going to learn a Amazon cloud. So to make it a brief, we can say that Adobe Cloud is a specific kind of a storage capacity that is being used by some specific applications. Yes. But in DevOps or other cases, we are not using that. running a generalized cloud platform from where we can develop everything of our own actually. Yes. So if you want to, so there are a lot of clouds. Some of the clouds also restrict for DevOps applications. Okay, like for example, somebody has talked Adobe Cloud. This Adobe Clouds will not help us to build a some kind of an application where we doesn't require any kind of a Photoshop or is this kind of editing tool. It will not help us. So where we have to purchase some kind of a things, this Adobe Cloud will give us a service to us. This cloud is owned by somebody, but these cloud are basically hosted in this tag only. For example, Oracle does not own any cloud. They have taken something called rent from AWS or some third party and they build their own cloud. They don't have their own data centers.
Got it? Similar way. Yeah, I many think that companies- this information is very useful for the students actually. So, so a giant like Oracle may not yes, have yes, their yes. cloud. So- So it Infrastructure is to a Oracle Cloud, which is my company's basic need as of now. So when I go to their documentation, they said I have co-hosted. Co-hosted means they have taken the shelf, they have taken the space in the cloud of any of the cloud provider like Amazon, Alibaba, Google, or any third party, OpenStack, or any other companies. So there are many companies. So Google Oracle doesn't have their own cloud. yeah. Okay, so for this timing, there is no other question available. So I request you to go forward. If some questions come, then we will. So I will give 5 minutes for any questions, anything. After that, I will go shift for this kind of a live demonstration. I think that would be our next focus. At this point, where we don't have any other questions, I think as this is an introductory section, students are unable to identify their problems at this point of time. So I'll request you to go forward with the practicals. Niranjan, did you have সময় নেবেন বলার জন্য, এটা সেট আপ করার জন্য ডেমনস্ট্রেশন? Hello. Mr. Das Sharma, Mola Das Sharma, will you take 5 minutes to set up for the demonstration? No. All are live. All are live. I will. All are live. So you log can in. proceed. I think I may take a little bit later for the students, for the general students, and also Dr. Parijat, would you like to say something or the demo after the demonstration? Sir, you can carry if anything you can say because I can take a 5 minutes break or so. So because That's it right. has some rhythm. Thank you very much. Thank you, Bharat. Parijat, would you like to say something or more about, because you know the pulse of the students and the students, right? So you can also iterate or reinforce, emphasize the purpose of this learning, this lecture and the courses. Okay. Yes, sir, definitely, sir. Thank you, Molly Babu. You can just go ahead and set up the practical session. During this period, I will just summarize what Sir Mola sir said for students actually. আমি একটু বাংলাতেই বলি অ্যাকচুয়ালি তাই বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, যদিও স্টুডেন্টদের কাছে এটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যখনই প্র্যাকটিক্যালে যাব আমরা দেখতে পাবো, মানে মলয়বাবু যেটা এতক্ষণ বললেন আর কি, আমি সেটাকে একটু সামারাইজ করি, তাহলে বলতে পারি যে আমাদের কাছে এখন আজকের দিনে অনেকগুলো অপশন অ্যাভেলেবল। এখন ছাত্রদের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে আমি এই জিনিসটা শিখবো কেন, আমি যদি আজকে আমার এই ডেভঅপস নিয়ে আলোচনা করার, ডেভঅপস নিয়ে শেখার দরকারটা কি হতে পারে। তো সেইটা আমি একটু বলতে চাই যে দেখো, আজকের দিনে ছাত্রদের পার্সপেক্টিভে আমি এটাই বলতে চাইবো যে আজকের দিনে কোনো একটা কিছু ডেভেলপমেন্ট কিন্তু শুধুমাত্র একজন কম্পিউটারের লোকের জন্য সীমাবদ্ধ নেই। আজকের দিনে ডেভেলপ করতে গেলে শুধু একটা আইডিয়ার দরকার। আমার একটা আইডিয়া, একজন আর্টসের ছাত্র হতে পারে, সে হয়তো আঁকতে খুব ভালো পারে, তার হয়তো আজকে একটা আইডিয়া আছে যে আমি একটা আইডিয়া ভেবে বার করেছি, বা আমার একটা কনসেপ্ট আছে যে কালার মিক্স করলে কিভাবে একটা নতুন কালার তৈরি করা যায়। এই আইডিয়াটা কিন্তু যে কোনো কম্পিউটার নলেজের থেকে অনেক বেশি দামি। এবং এই আজকালকার যে এত প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলো এমনভাবেই তৈরি হচ্ছে যাতে এই আইডিয়াগুলোকে আমরা সামনের দিনে এগিয়ে নিয়ে যেতে পারি। যে আর্টসের স্টুডেন্ট, সে তো কম্পিউটার সম্বন্ধে অত ভালো জানে না, কিন্তু এই যে মলয়বাবু যে প্ল্যাটফর্মগুলোর কথা বলছেন, অ্যাজিওর প্ল্যাটফর্ম বা AWS প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলো এমনভাবেই তৈরি যে আজকে আমাকে একটা ওয়েব সার্ভিস যদি আমি আজকে তৈরি করতে চাই, আজকে আমার একটা ধরো অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, যে কথাটা বলছিলাম, যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, ধরো ওই কালার ম্যাচিং এর একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমি আজকে
খুব বেশি কম্পিউটার নলেজ, খুব বেশি প্রোগ্রামিং না জেনেও আমার কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করতে পারি এই ধরনের প্ল্যাটফর্মের থ্রুতে। যে প্ল্যাটফর্মগুলো আমাকে একটা আর্কিটেকচার প্রোভাইড করবে, একটা ব্যাকগ্রাউন্ড প্রোভাইড করবে, একটা মঞ্চ দেবে, যে মঞ্চের উপর আমি আমার কনসেপ্টগুলো তৈরি করতে পারবো, যে কনসেপ্টগুলো কিন্তু আলটিমেটলি একটা এফেক্টিভ সলিউশন তৈরি করবে। আজকে ছাত্রদের কাছে এইটা জানা খুব দরকার যে তারা যদি আজকে একটা রিয়েল লাইফ প্রবলেমের সলিউশন বার করতে পারে, তাহলে কিন্তু সেটি কোনো একজন মানুষের পুরো জীবন জীবিকাকে পরিবর্তন করতে পারে। মলয়বাবু, আপনি যদি একটু আপনার মাইকটা একটু বন্ধ করেন, জাস্ট 2 মিনিট। হ্যাঁ, শিওর। আমার একটু ফিডব্যাকটা আসছে, আমি হয়তো কথাটা একটা আছে। হ্যাঁ, তো যেটা আমি বলতে চাইছিলাম যে আমি গত 5 বছর ধরে বিভিন্ন ছাত্রদের সঙ্গে কাজ করছি, এবং আমার যে ছাত্ররা এখানে আছো তারা শুনলে নিশ্চয়ই খুব অবাকও হবে এবং খুশি হবে এটা জেনে যে ক্লাস 8-এর একজন ছাত্র, সে একটি কনসেপ্ট, একটি ডাস্টবিনের কনসেপ্টকে মডিফাই করে তাতে পেটেন্ট করে আজকে এমন জায়গায় পৌঁছেছে সেটা সে পেটেন্টেড হয়েছে, এবং কয়েকটি অর্গানাইজেশন তাকে অলরেডি, মানে সে এই বছর উচ্চ মাধ্যমিক পড়ছে, মানে গত বছর মাধ্যমিক দিল, উচ্চ মাধ্যমিক মানে ক্লাস 2 আর কি, সাউথ পয়েন্টের স্টুডেন্ট ছেলেটি অদ্বৈত সাহা। অদ্বৈত এখন অলরেডি হ্যাভ 4 অফারিংস, যে ওর যে কনসেপ্ট, ওর যে পেটেন্টেড আইডিয়া, সেটাকে ও কি করে ইমপ্লিমেন্ট করবে এবং কোন কোন কোম্পানি তাকে সাপোর্ট করবে। আমি আর এর মধ্যে আরেকজন ছাত্রীর কথা বলতে চাই, অর্পয়েত্রী যখন ক্লাস 11-এ পড়ে, আমি তখন বিড়লা টেকনোলজিক্যাল মিউজিয়ামে ইনোভেশন হাবে যুক্ত আছি। তো সে সময় ও একটি আইডিয়া নিয়ে এসেছিল যে ব্লাড ট্রান্সফিউশন ইউনিটে একটা আলোর ব্যবহার করে কি করে ইনস্ট্যান্টলি ব্লাড গ্রুপ আইডেন্টিফাই করা যায়। এবং আমি হসপিটালের নামটি এই প্ল্যাটফর্মে এক্ষুনি নিতে পারছি না, কিন্তু আজকে 2 বছর পরে ওর কাজটা পেটেন্ট এখনো ওর পেটেন্ট কমপ্লিট হয়নি, ওর এখনো পেটেন্ট ট্রায়াল চলছে, কিন্তু অলরেডি ওর কনসেপ্ট অ্যাকসেপ্টেড বাই এ ভেরি রিনাউন্ড প্রাইভেট হসপিটাল, যারা বলেছে যে তোমাকে আমরা এই প্রোডাক্টটা ডেভেলপ করার জন্য 10 লাখ টাকা পর্যন্ত সাপোর্ট করতে পারি, তুমি ডেভেলপ করো, কিন্তু একটাই শর্ত, তারপর যেন তুমি আমাদের এখানে এটাকে ইমপ্লিমেন্ট করো এবং আমরা ডিউ অ্যামাউন্ট দিয়ে সেটাকে কিনে নেব। তো আমি যেটা বলতে চাইছি যে আজকে কিন্তু টেকনোলজিটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্টটা। এবং তোমরা যদি আজকে কনসেপ্ট তৈরি করতে পারো, মলয়বাবু যেমন আজকে বলার চেষ্টা করছেন, দেয়ার আর ভেরিয়াস প্ল্যাটফর্মস অ্যাভেলেবল যার উপরে তোমরা সলিউশনের জন্য মোবাইল অ্যাপ তৈরি করতে পারবে, ওয়েব সার্ভিস ডেভেলপ করতে পারবে। আজকাল ওয়েব সার্ভারের কনসেপ্টটা পিছিয়ে পড়ছে, আজকে ওয়েব সার্ভিসের কনসেপ্ট আসছে। আজকে ইন্টারনেটের দ্বারা ওয়েব ইনফরমেশন ফ্লো শুধু মোবাইল বা কম্পিউটারের সঙ্গে হয় না, আজকে স্মার্ট ফ্রিজ ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করে, আজকে বাড়ির যে পাওয়ার সিস্টেম সেটা ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করে, তারা সবাই ওয়েব সার্ভিসকে ইউটিলাইজ করে। মানে যেটাকে আমরা বলি ইন্টারনেট অফ থিংস, কানেক্টেড ওয়ার্ল্ড। তো তার জন্য যে প্ল্যাটফর্ম, তার জন্য যে প্যারাডিজিম যেগুলো দরকার, সেগুলোর মধ্যে একটি আজকে খুব সামান্য করে মলয়বাবু বলছেন। তো তোমরা যদি কেউ এই কনসেপ্টটাকে ধরতে পারো, তোমাদের কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য প্রচুর আইডিয়া আছে, এবং আজকাল এটা একদমই উঠে গেছে এই কনসেপ্টটা যে আমাকে প্রোগ্রামিং করতে, মানে আমাকে একটা জিনিস বানাতে গেলে, রোবট বানাতে গেলে বা অটোমেশন করতে গেলে আমাকে কম্পিউটার জানতে হবে। আসলে আইডিয়াটাই সব থেকে বড়। জাস্ট এইটুকুই আমি বলতে চাইছিলাম। পারিজাত, আমি একটু বলি। হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি কি আরো কিছু বলবে? না না, আপনি বলুন না। আচ্ছা, আমি কিছুটা ওই একই, একটু যেহেতু বিজয়গড় জ্যোতিষ কলেজে আমি বিজয় কলেজে অনেক ছাত্রছাত্রী, তুমি যেটা ঠিকই ধরেছো যে অনেকেই আছে সম্ভবত, এবং আমি জানি যে তারা কম্পিউটার তো নয়ই এবং বিজ্ঞানও ছাত্র ছাত্রী নয়, এবং তার জন্য যে এই
লেকচারের এই বক্তৃতার এবং এই ব্যবহারের যে উপকারিতা উপযোগিতা যেটা মলয়বাবু ইংরেজিতে অনেকটা প্রাঞ্জল করে প্রায় গোড়ার দিকের কথা অনেকটাই বলেছেন, কিন্তু শেষ দিকে নিশ্চয়ই সময়টা এক লেকচারে হয় না এবং সেটা করেছেন। আরো ডেমনস্ট্রেশনটা আর একটু ক্লিয়ার হবে, আমার মনে হয় এটার ভবিষ্যৎ আর হবে। উদ্দেশ্যটা হচ্ছে যে এককালে যে কম্পিউটার বিজ্ঞান মূলত এবং আইটি লোকেদের যে কাজগুলো ছিল, যে না একটা সিস্টেম আছে ইঞ্জিনিয়ারদের মতো, আমি সেটাকে ডিজাইন করব, প্ল্যান করব, ডিজাইন করব, নকশা করব, একটা বাড়ি তৈরি করার মতো সেরকম কম্পিউটারের সফটওয়্যার তৈরি করার জন্য, এবং তারপরে আস্তে আস্তে সেটাকে কোড করব, কারণ কোডের যেটা তুমি বলেছো এবং বলয়বাবুও বলেছেন যে এই ভাষাটা দরকার, প্রোগ্রামিং ভাষা, সে প্রোগ্রামিং ভাষা আস্তে আস্তে, আর সে প্রোগ্রামিং ভাষা রপ্ত করতে গেলে অনেক সময় লাগে এবং তার জন্য কিছু ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল অ্যাপটিটিউডের প্রশ্ন, সেটা অনেকের পক্ষে আয়ত্ত করা সহজ হয় না, তার বেসিক প্রিরিকুইজিট আছে। তা সেই রকম না করে আমি এমন সিস্টেম তৈরি করব, যদি ভাবি যে তৈরি করব, আমি তৈরি করতে পারবো, কিন্তু কতগুলো বিল্ডিং ব্লক নিয়ে। এইটি বড় কথা, যে বিল্ডিং ব্লক, সেই বিল্ডিং ব্লকগুলো কিন্তু সেটাও তো শিখতে হবে। তার জন্য মলয়বাবু খুব ভালোভাবে 36টা লেকচারে ভাগ করে দিয়েছেন এবং ভাগ করে বলেছেন যে ওই অ্যামাজন AWS ইত্যাদি যে বিভিন্ন সময়ে যে ওই যে ডেভঅপসের মধ্যে যে পুরো এককালের পুরো ধাপটা ছিল, একটা সিস্টেম তৈরি করা থেকে একটা সিস্টেম তৈরি করে সেটাকে সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করলাম, সেটাকে ডিপ্লয় করলাম, মানে ঠিক মতো অ্যাকশনে ফেললাম, তারপর সেটাকে মনিটর করলাম, করে সেটা চালু হয়ে গেল। সারা বিশ্বে এখন কত সিস্টেম চলছে, সেই সিস্টেমের ধারাটা যেভাবে তৈরি হয়েছিল, এখন কিন্তু ক্লাউড কম্পিউটিং এ, ইন্টারনেট ওয়েবে সেটা এখন আর ততখানি নয়। কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, মানুষ তো পড়বে কেন, শিখবে কেন, তার একটা বাজার আছে, একটা কাজ আছে। ডেভঅপস ইঞ্জিনিয়ার তারা ডেভেলপারদের প্রায় সরিয়ে দেবে, পুরোনো ক্লাসিক্যাল ডেভেলপার সরিয়ে দিচ্ছে এবং দেবে, কিন্তু তাদেরও কাজ আছে, তারাও কিন্তু ভালো ভালো কাজ পাচ্ছে এবং শিখছে, নতুন নতুন করছে, চাকরির বাজারেও ওপেন আছে প্রচুর। সেটা আর এইখানে এই ফিগারটা দিচ্ছি না, কিন্তু এটা সত্য যে যেটা বলার কথা, যে এইটা তৈরি করার জন্য ততখানি আর সেই কম্পিউটার সায়েন্সের ভেতরে সেই অঙ্ক বা ওই রকম ধরনের যে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর না, সেটা নয়। উনি বারবার বলেছেন যে কন্টিনিউয়াস কথাটা বারবার উঠে এসেছে প্রতিটা স্টেজে, যে কোলাবোরেট কথা তো আছেই, কিন্তু কন্টিনিউয়াস টেস্টিং, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, ডিপ্লয়মেন্ট, এর জন্য যে কি আমাদের টুল বা প্ল্যাটফর্ম আছে সেইটাকে একটু শিখতে হবে, তার জন্য একটু লিনাক্সটাও শিখতে হবে। এইটা করার পর কিন্তু নিজেরাই কিন্তু আমরা করে ফেলতে পারবো যে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে এবং চালু করা, হয়তো কোনো কোনো জায়গায় চাকরিতেও যেতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মলয়বাবু আপনি কি শুরু করবেন এখন তাহলে? সরি, আমি লাস্টের দিকে পুরোটাই ইংলিশে বলতে হলো, আমি রিদমে চলে গেছিলাম। যদি কারোর কোনো প্রবলেম থাকে আমি বাংলাতেও রিপিট করতে পারি যদি কারোর দরকার থাকে। সো নাও ফার্স্ট, ডেভঅপস কোনো প্রিরিকুইজিট লাগে না। অনেকে ডেভঅপস এক একটা জায়গায় পড়তে গেলে বলে 5 লাখ দরকার, 2 লাখ দরকার, 3 লাখ দরকার, নানা রকম ভাবে দরকার পয়সা। কিন্তু আমি বলি ডেভঅপস শেখার জন্য খালি দুটো জিনিস দরকার। আমি যদি রোজ 1 to the power of 365 করি আর 1.01 to the power of 365 করি, এই এফোর্টটা যদি আমি দিতে পারি, তাহলে কিন্তু আমার কি আছে, যে রেট অফ আমার কি বলবো ইনক্লিনেশন টুয়ার্ডস দ্য টেকনোলজি অটোমেটিক্যালি বেড়ে যায়। তো আমরা একটু 0.01% আমরা আমাদের নিজেদের এফোর্টকে এই টেকনোলজির জন্য দিই, তাতেই আমরা দেখতে পারবো আমরা কিভাবে আমাদের লাইফে অনেক কিছু অটোমেট করতে পারি। ফার্স্ট থিং, লিনাক্স ইজ নট ভেরি হার্ড। লিনাক্স বোঝার জন্য সিম্পলিসিটি ওয়ে দরকার, যেটা আমরা এখন জাস্ট আমি একটা ডেমো করে দেখাই। আমি জাস্ট আর ইউ এবল টু সি মাই অ্যামাজন স্ক্রিন? মলয়বাবু আমি দেখতে পাচ্ছি। ওকে ওকে এভরিবডি, so
বেসিক্যালি আমি অ্যামাজনের আমার নিজের স্ক্রিনে ঢুকছি। আসলে আমি অনেক কটা অ্যামাজনের অ্যাকাউন্ট দেখি, তো তো এই একই মেশিন থেকে, এই আইপি থেকে অনেকগুলো ট্রাফিক যায়। তো ওরা মাঝে মধ্যে চেক করে যে আমি অথেন্টিক ইউজার কিনা, বা কোনো কিছু অন্যের থ্রুতে আমি ইউজ করে কোনো লগ ইন করছি কিনা, তাই জন্যই ওরা এই ইনফরমেশনটা গ্যাদার করলো। নাহলে এটা সব সময় হয় না এরকম। আমি একটা লিনাক্স মেশিন বানাবো, it will hardly take 10 minutes, not less, hardly, it can be less than that also. তো এটা একটা ড্যাশবোর্ড, এইগুলো আমরা অ্যামাজনে সব পড়াবো, কি জিনিস না। আমি জাস্ট এখন একটা মেশিন বানিয়ে দেখিয়ে দিই কি করে বানানো হয়, কিভাবে হয়, সব ডিটেলস। আমি জাস্ট এখানে একটা কোনো কথা অ্যামাজনের মেশিন নেই, নো মেশিনস আর দেয়ার। হ্যাঁ, সো আমি আই উইল just একটা ক্রিয়েট। কথা বলতে চাই, মলয়বাবু যে মেশিনের কথা বলছেন, অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি ভার্চুয়াল মেশিন। মানে ছাত্রদের সুবিধার জন্য একটু বলতে চাইছি nothing here. যে মানে অর্থাৎ অ্যামাজন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড প্রোভাইড করছে, যেখান থেকে আমরা একটা কম্পিউটার, ফুল একটা কম্পিউটার আমরা তৈরি করতে পারি, কিন্তু আমার কিচ্ছু লাগবে না, আমার কোনো ফিজিক্যাল কম্পিউটার লাগছে না, শুধু লাগছে কি একটা অ্যামাজন অ্যাকাউন্ট। এবং মলয়বাবু এখনই দেখাবেন কি করে আমরা একটা কম্পিউটার, একদম একটা কম্পিউটার আমরা তৈরি করতে পারবো, ঠিক যেরকম আমরা হার্ড ডিস্ক লাগিয়ে আমরা একটা কম্পিউটার তৈরি করতে পারি, সেরকম একটা কম্পিউটার তৈরি করবো, আমরা রিমোটলি অ্যাক্সেস করতে পারবো। মলয়বাবু চলুন। সো আমি একটা অ্যামাজন লিনাক্সের একটা প্রোটোটাইপ নিচ্ছি। আমি ফ্রি টায়ারেই যাচ্ছি। এগুলো ডিফারেন্ট টাইপ অফ স্টোরেজ, এইগুলো আমরা এখন অত ডিটেলসে যাচ্ছি না। আমি এখানে খালি করব, একটা স্ট্যাটিক আইপি দেবে আমাকে, অটো অ্যাসাইন পাবলিক আইপি দেবে, যেটা দিয়ে আমি অ্যাক্সেস করব, সেটা আমি দেখাবো একটু পরে। তো মলয়বাবু আপনি বেসিক কনফিগারেশনটা একটু বলে দিন, মানে কি আপনি সবই আসবো, বেসিক কনফিগারেশন আর সব আসবো, এভরিথিং। একটা আমি ডেভঅপস এর পার্ট বলেছিলাম যে কিছু সিকিউরিটি প্যারামিটারস আমাদের ডিফাইন করতে হয়। সুইচ, ডিপ্লয় সুইচ বলেছিলাম কথাটা, ঠিক আছে? তো এই সুইচ বা এই জাতীয় জিনিসে আমরা একটা সিকিউরিটি অ্যাপ্লায়েন্সে বা সিকিউরিটি সুইচের মধ্যে আমি কিছু চেঞ্জেস করছি, মানে আমি কিছু ইয়ে করছি, কি বলে, আমি কিছু কনফিগারেশন করছি। আমি এসএসএল মানে হচ্ছে একটা প্রোটোকল যে আমাকে অ্যাক্সেস করতে অ্যালাউ করবে যে কোনো জায়গার থেকে। সেটা কি করে করব? কাস্টমাইজে ফ্রম এনিওয়্যার, মানে আমি পৃথিবীর যে কোনো জায়গার থেকে আমি এটাকে করতে পারি। মাই আইপি মানে আইপি থেকে করতে পারি, আমি করলাম এনি আইপি, ঠিক আছে? আমি আবার অ্যাড করলাম, এটা কি আছে, কোনো ইন্টারনেট ট্রাফিক দুটো পোর্টের পরে চলে। এই জিনিসগুলো যদি ক্লাসে আসা হয় তখন আমি বোঝাবো, এখন জাস্ট দেখার জন্য করিয়ে দিচ্ছি। এই ট্রাফিকটা অ্যালাউ করব এনি পোর্টে। আর আরেকটা পোর্ট আছে HTTPS,
এই ট্রাফিকটা যে কোনো জায়গা থেকে হবে, ঠিক আছে, এটা ওয়ার্নিং দিচ্ছে, ঠিক আছে, ওয়ার্নিং দিক, কোনো ব্যাপার না, আমি আপনাদের দেখাবার জন্য এনি করছি, বাট রিয়েল লাইফে এনি করে না। আমাদের নিজেদের কিছু আইপি হয়, অথবা আমরা কোনো একটা ভার্চুয়াল প্রাইভেট ক্লাউডের মধ্যে একটা কন্টেনারের মধ্যে ফেলি, মানে এই ক্লাউডের মধ্যে একটা কন্টেনার আছে তার মধ্যে ফেলি। তো আমরা এখন কি করছি, আমরা এটা শেখার জন্য আমরা একটা সার্ভার বানাচ্ছি, যেটা কিনা লিনাক্স সার্ভার, ঠিক আছে। তো লিনাক্স সার্ভারে 3খানা পোর্ট ওপেন করেছি, 2280.443। নাও রিভিউ করছি, রিভিউ করতেই আমাকে বলছে লঞ্চ। এখানে আমি একটা কি পেয়ার বানাবো। কি পেয়ারটা কিছুই না, এই যে মেশিনটা আছে সেটা আমার ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে কথা বলবে তখন যখন আমার কানেকশনটা ট্রাস্টেড হবে। তার জন্য একটা সিকিউরিটি কি আমি তৈরি করছি, ঠিক আছে। এই সিকিউরিটি কিটার নাম দিচ্ছি 25042021, এনিথিং ইউ ক্যান রাইট, আমি এটা দিচ্ছি। এই কিটাকে আমি ডাউনলোড করছি। কানেকশনটা ব্রেক হয়ে গেল, জাস্ট মিনিট। এই 1 মিনিট। এটা সেভ করলাম, ইটস সেভ। নাও আমি সার্ভারটাকে লঞ্চ করছি, মানে বিল্ডিং করার জন্য আমি শুরু করলাম। দেখি সার্ভারটা কি স্ট্যাটাস। আর এইখানে 2x2 বলে একটা বস্তু লিখে আসবে, তার মানে এই সার্ভারটা রেডি। যখন 2x2 আসবে তখন এই সার্ভারটা অ্যাক্টিভ হয়ে যাবে আমার ইয়ে করার জন্য, অ্যাক্সেস করার জন্য। 1 মিনিট। আমি এটার নাম দিই কিছু, ডেমো ডেভঅপস নাম দিলাম এই সার্ভারটার। লজিক্যাল নাম, যাতে আমার দেখতে বুঝতে সুবিধা হয়, অনেকগুলো সার্ভার থাকছে তো আমি একটা নাম দিলাম যেটা দিয়ে বুঝতে পারবো এটা আমার ডেভঅপস এর সার্ভার। সো আমি এটাকে রিফ্রেশ করি বারবার। এখানে ইনিশিয়ালাইজের জায়গায় 2x2 চলে আসবে, 2x2 আসবে, একটু সময় লাগবে। এটা 29 আমি শুরু করেছিলাম, এখন 30 বাজে, খুব জোর হলে 2 থেকে 3 মিনিট লাগবে এটা তৈরি হতে, তারও কম। 2x2 মানেটা যদি একটু বুঝিয়ে দেন, মানে 2x2 বলতে কি বোঝাচ্ছে? একটা সার্ভারে কি হয়, কিছু কনফিগারেশন করতে গেলে পরে কিছু স্টেজেস আছে, স্টেজ 1, স্টেজ 2। স্টেজ 1 মানে হচ্ছে ভার্চুয়াল হার্ডওয়্যার গুলোকে নিচ্ছে, মানে স্টেজ 1। আর নেক্সট স্টেজটা হচ্ছে ওটার মধ্যে ওএস বিল্ডটা কনফিগার্ড হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। তার মানে 2x2 ওটাকে বলি আমরা, মানে দুটো স্টেজিং হচ্ছে। একটা স্টেজে কি হচ্ছে, ফার্স্ট স্টেজে আমার হার্ডওয়্যার গুলোকে নিচ্ছে, মানে আমি হার্ডওয়্যার বলতে স্টোরেজ নিল, আমি পোর্ট গুলো নিলাম, এই পোর্ট গুলোকে অ্যালাউ করলাম। আর তারপরে স্টেজে কি হচ্ছে, ওই অপারেটিং সিস্টেমটা নিজেকে কনফিগার করছে ওই হার্ড গুলোর সঙ্গে। এটাকে আমরা বলি ইনস্ট্যান্স চেক স্ট্যাটাস। চেক স্ট্যাটাস মানে 2x2, এটার মানে 2x2 এখনই দেখাবে একটু পরে। এই দেখুন 2x2 ইজ পাস্ট, ঠিক আছে। তো এখানে দুটো আইপি আছে, এই যে আইপিটা আমি দেখতে পাচ্ছি, এটা পার্টিকুলার একটা আইপি, যেটা কিনা প্রত্যেকবার যদি আপনি রিস্টার্ট করেন তাহলে এই আইপিটা চেঞ্জ হয়ে যায়, কারণ এটা অটো অ্যাসাইন পাবলিক আইপি। এই পার্টিকুলার আইপিটা দিয়েই আমি কিন্তু মেশিনটাকে অ্যাক্সেস করব, ঠিক আছে। এবারে আমি চলে যাই, আমার দুটো বস্তু আছে যেটা দিয়ে আমরা এটা স্টার্ট করি। তো
আমি গেলাম এই ফোল্ডারে। এখানে আমরা দুটো টুল ইউজ করে থাকি, একটার নাম হচ্ছে পুটি। পুটি খুব নর্মাল টুল, যেটা দিয়ে আমরা কমান্ড প্রম্পটে সবকিছু অ্যাক্সেস করি। আর একটা হচ্ছে পুটি জেন। পুটি জেনটা কি করে, আমার কিটাকে একটা কনভার্সন করে, কোন কিটাকে, আমি একটা কি উপর থেকে এখন ডাউনলোড করেছিলাম, ঠিক আছে, আমি দেখাচ্ছি। আমি পুটি জেনে গেলাম, এইগুলো আমি ডিটেলসে আসবো, যদি আমি অ্যামাজন কোর্সে যাই তখন এইগুলো সব ডিটেল কভার্ড হবে। এখন এই পুটি জেনটা কি করে আমি সেটা দেখাচ্ছি, জাস্ট এটা দেখাচ্ছি যে মেশিনটা কিভাবে অ্যাক্সেস হচ্ছে। and it is very simple, it is not very rocket science. আমি গেলাম লোড, সো আমি এখানে অল ফাইলস করব। এখানে আমি এই মাত্র একটা ফাইল পিএম বলে একটা ফাইল ডাউনলোড করেছিলাম একটু আগে, 25020221 এই নামে। ওকে করলাম, ওকে করলাম। আমি এটাকে কি করব, এবারে করব সেভ দ্য প্রাইভেট কি, ইয়েস করব। আর এই কিটাকে আমি সেভ করে দিই সেম নাম দিয়ে, বাট এটার ফরম্যাটটা হচ্ছে পিপিকে। একটা ফাইল তৈরি হয়ে গেল ব্যাক এন্ডে, এই যে পিপিকে বলে, ঠিক আছে। এবারে এটাকে আমরা অ্যাক্সেস করব পুটি দিয়ে। পুটি ইজ আ টুল which will connect to the server which is in cloud. প্রথমে আইপিটা ফেললাম, দিস ইজ মাই আইপি। উইন্ডোজ অ্যাপিয়ারেন্সে আমার একটু চোখে প্রবলেম যদি থাকে বা আমার দেখতে যদি ছোট লেখা অসুবিধা হয়, তাহলে আমি এটার পয়েন্টসটা একটু বাড়িয়ে দিই for more visualization. সো 18 করলাম, এসএসএচ এ গিয়ে অর্থ বলে একটা বস্তু আছে, সেখানে যে ফাইলটা তৈরি করেছিলাম এই মাত্র পিপিকে, এটা করলাম, ওকে করলাম আর ওপেন করলাম। যেই ওপেন করলাম আমাকে একটা প্রম্পট করলো, আমি করলাম ইউজ, ইয়েস, তারপরে আমি লিখলাম EC2 minus user, enter. So this is my machine which is in Linux. So আমি একটু মেশিনটাকে আপডেট করি। সো এটা একটু আপডেট করছে, আমার যতগুলো বিল্ড আছে এই অল দিস আর ডুইং ইন ক্লাউড। এটা কিন্তু আমার নিজের মেশিনে হচ্ছে না, এভরিথিং ইজ হ্যাপনিং ইন দ্য ক্লাউড। আই এম অ্যাক্সেসিং দ্য হোল মেশিন ইন ক্লাউড। তো আমি যা যা কাজ করছি সব ক্লাউডে হচ্ছে। সিমিলার ওয়ে আমরা যত কাজ করব সব কমান্ড প্রম্পট টার্মিনালে করব, কারণ যত মেশিন আমাদের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ভালো ভালো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আছে বা ডেভঅপস ইঞ্জিনিয়ার আছে, তারা কেউ জিওআই তে কাজ করে না, তারা সবাই সিএলআই তে কাজ করে, মানে কমান্ড মেরে করে। তারা কেউ কখনো কিন্তু জিওআই তে কাজ করে না, কারণ জিওআই তে তাড়াতাড়ি কাজ হয় না। তো
So this is my machine completed. এটার পরে আমরা যা কিছু চাই আমরা ডিপ্লয় করতে পারি। বাস এইটুকুই। Any queries? হ্যাঁ, আমার মনে হয় এখানে কোনো চ্যাট বক্সে কিছু নেই, বুঝলেন? না, চ্যাট বক্সে কোনো কোয়েরি তো এখনো নেই। স্টুডেন্টরা কেউ কিছু বলতে চাও, স্যারকে জিজ্ঞেস করতে চাও, তোমরা আনমিউট করতে পারো নিজেদেরকে। আমার মনে হয় অনেকখানি হয়েছে, আরো 5 থেকে 5 মিনিট মতো আমরা নিতে পারি উইন্ডোজ কি থাকলে, তা না হলে আজকে আমরা একটু ক্লোজ করি। আকাশ বলো কি বলছিলে? স্যার বলছিলাম তাহলে কি লিনাক্স আর উইন্ডোজ কি একসাথে একটা ডেস্কটপে বা ল্যাপটপে ইউজ করা যেতে পারে? হ্যাঁ, করা যেতে পারে, বাট এটা ডেস্কটপ, এটা সার্ভারে কিন্তু এরকম হবে না, ঠিক আছে? তো এই সার্ভারে সেই ফ্যাসিলিটিসটা হবে না, কারণ এটা আমার বিল্ড কার্নেল আছে অলরেডি। কার্নেল মানে অ্যাকচুয়ালি যে বেস অফ দ্য সিস্টেম আর কি, মানে কোনো অপারেটিং সিস্টেমের কতগুলো লেয়ার থাকে, এটা হয়তো পরবর্তীকালে আমরা ডিটেলসে বলবো। এটা কার্নেল হচ্ছে দ্য ইন্টারনাল পার্ট অফ দ্য অপারেটিং সিস্টেম আর কি। আর কেউ যদি কিছু জানতে চাও বা বলতে চাও। হ্যালো, সার্ভার ক্রিয়েট হ্যাঁ, করার পর hello? কি কোনো সফটওয়্যার দরকার হয় যেটার সাহায্যে আমরা সার্ভারটা ওপেন করতে পারবো? হ্যাঁ, আরেক মিনিট প্লিজ কাম আগেন, আমি বুঝতে পারলাম না কোশ্চেনটা, একবার কি বলছে? স্যার সার্ভার Hello? কোন একটা সার্ভার, হ্যালো স্যার আমি অর্ডার, হ্যাঁ, সার্ভার ক্রিয়েট করার পর কি কোনো সফটওয়্যার দরকার হয় যেটার সাহায্যে সার্ভারটা ওপেন করতে হয় অ্যাকচুয়ালি? এই তো সার্ভারটা তো ওপেন করলাম, আমি যে কনসোলটাই ওপেন করলাম এটাই সার্ভারের কনসোল, এটাই সার্ভারের কনসোল। এবারে যদি তুমি এটাতে ওয়েবসাইট বিল্ড করতে চাও বা অন্য কিছু বিল্ড করতে চাও করতে পারবে, যেরকম ওটা যখন ফেচ করবে তখন একটা অ্যাপ্লিকেশনও এটার মধ্যে করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি জিইউআই পাবে না, লিনাক্সে কখনো জিইউআই পাবে না। আমি যদি উইন্ডোজের সার্ভার বানাতাম এখানে তাহলে তুমি জিইউআই পেতে। জিইউআই মানে যেটা আমরা দেখি Windows-এ দেখি। মাউস দিয়ে ইউজ Yes, করতে yes. পারি সেরকম জায়গা। হ্যাঁ, অরিজিৎ আপনি কিছু বলছিলেন। হ্যাঁ, বলছিলাম যে স্যার অ্যাকচুয়ালি যে আমাদের যে ভার্চুয়াল মেশিনটা তৈরি হলো, ঠিক আছে? আচ্ছা, এই যে মেশিনটা তৈরি হলো, এখানে যে কার্যকলাপগুলো সম্পন্ন হবে, সেই কার্যকলাপ সেইগুলোর যদি আমি মনে করি যে আমার কম্পিউটারের মধ্যে আমি সেগুলো সেভ রাখতে চাই, সেটা কি সম্ভব নাকি হ্যাঁ, পুরোটাই আমি cloud? দেখাচ্ছি। দেখো, এই তিনটে কমান্ড আমি চালিয়েছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এগুলো আমি পেয়ে যাবো, তাই তো? মানে যেগুলো যখন শেখাবো তখন কিভাবে কি ক্যাপচার করতে হবে, কিভাবে টেস্টিং করতে হবে, কিভাবে ডিবাগ করতে হবে, ডেফিনেটলি এগুলো করতে পারবে। আচ্ছা আচ্ছা, নালে কি করে নালে কি করে হবে? এছাড়া আমরা একটা ইকোসিস্টেম ডেভেলপ করেছি। ইকোসিস্টেমটা কি আছে, আমার একটা পোর্টাল আছে, ওই পোর্টালে গিয়ে তুমি তোমার নামটা রেজিস্টার্ড করবে আর তুমি তোমার কোয়েরিজ গুলো ফেলবে। আমাদের 24 আওয়ার্সের মধ্যে আমাদের টিম যে আছে তোমার কোয়েরিজ গুলোকে আনসার দেবে। তোমার কাছে যদি দরকার পড়ে কিছু লিস্ট চাইবে যে তুমি কি কি করেছো, সেই স্ক্রিপ্টটা দাও বা কিছু দাও, সেটাও আমরা সাপোর্টে দেবো। সেরকম আমরা একটা ইকোসিস্টেম ডেভেলপ করেছি, মানে আমাদের একটা কমিউনিটি আছে, বুঝতে পারছি। সেই কমিউনিটিটা পুরোপুরি এইভাবেই কাজ করে। আমরা 2-3 জনের একটা কমিউনিটি, যে কমিউনিটিটার ব্যাক এন্ডে কিছু লোক আছে যারা মানে ফুল ব্যাক এন্ড সাপোর্টিভ। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু। এটা এখন আমাদের টেস্টিং ফেজে আছে, বাট আমরা এটা পুরোপুরি লাইভ করব 1-2 মাসের মধ্যে। তো কিন্তু টেস্টিংও কাজ করে একদম ইসের মতন। আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। বলছিলাম ওই যে ডেভ অপস এর মধ্যে দিয়ে আমি কি কি জিনিস, মানে স্পেশালি কি কি জিনিস ডেভেলপ করতে পারি? শোনো, ডেভঅপসটা হচ্ছে টুল, এটা দিয়ে অটোমেশন করা যায়, এটা দিয়ে ডেভেলপমেন্ট করা যায় না। তুমি ধরো একটা ফেসবুকের মতন অ্যাপ্লিকেশন করলে বা অ্যাপ্লিকেশন তুমি তৈরি করলে, সেই অ্যাপ্লিকেশনটা তো তুমি বসে বসে ধরে এন্ড পয়েন্টস গুলোকে ডিপ্লয় করবে না।
না। সেই এন্ড পয়েন্টস গুলোতে তোমার ভার্সন আর ওর ভার্সন কি করে মিসম্যাচ হচ্ছে সেটা কি তুমি বসে বসে সবসময় করবে? না। তুমি ধরো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলে, সেই অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করে দেখলে আমার অ্যাপ্লিকেশনটাতে কিছু বাগ আছে, তুমি তোমার অ্যাপ্লিকেশনটাকে কি করলে ইনহ্যান্স করলে, মানে ঠিক করলে। এবারে সেই অ্যাপ্লিকেশনটা তো এন্ড ইউজারের কাছে পৌঁছাতে হবে। সেই এন্ড ইউজারের কাছে পৌঁছাতে গেলে কি তুমি এন্ড ইউজারকে ফোন করে বলবে দাদা আপনার অ্যাপ্লিকেশনটা পুরনো আছে, এবারে একটু আপডেট করবেন? না। এই যে অ্যাপ্লিকেশনটা ওখানে পুরনো আছে, একটা সার্ভার থেকে নোটিফিকেশন যাবে তার এন্ড পয়েন্টে, নাও ইওর ফাংশনালিটি ইজ ওল্ড, নাও ইউ নিড টু get updated via this version, please do the update। যেরকম মোবাইলে আমরা আপডেট করি iOS, সেম ওয়ে মোবাইলে যে iOS আপডেট হচ্ছে সেইগুলো সব ডেভঅপস দিয়ে হচ্ছে, ডেভঅপস ছাড়া কিছু হয় না। আর আরেকটা প্রশ্ন বলবো? বলুন বলুন। হ্যাঁ, বলছিলাম যে আচ্ছা অটোমেশন বলতে আমি যেটা বুঝি সেটা এটা কি কোন রকম ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যুক্ত কি? না, দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য যদি কাজ করো তার জন্য মেশিন লার্নিং ইউজ করতে হয়, ঠিক আছে তো? হ্যাঁ, পান্ডাস আছে, নামপাই আছে, এইসব আছে। আমি এমটেক এর স্টুডেন্ট, ঠিক আছে তো, ডেটা সায়েন্সে। এটা কিন্তু তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে ডেভঅপস এর কোনো লিংক নেই, কিন্তু যে কটা ক্লাউড সার্ভিসেস আছে তারা যে অ্যানালিটিক্স গুলো নেয় সেইগুলো আমরা ইউজ করি ডেটা সায়েন্সে। ফর এক্সাম্পল, তুমি কটা বিল ডাউনলোড করলে, কতক্ষণ থাকলে, তোমার কি বিহেভিয়ার, বা তুমি গুগলে ধরো কোন কোন সাইটে যাও তার রিলেটেড নিউজ গুলো দেয় তো, সেটা কি করে করে? একটা আমরা কি করেছি ডেভঅপসে, আমরা একটা স্ট্রিঙ্গার লাগিয়েছি যে তুমি কি কি সার্চ করছো, কি কন্টেন্ট সার্চ করছো, সেটার ইনফরমেশন আমার কাছে তোমার মোবাইল থেকে অটোমেটিক আসে। তুমি আমাকে পাঠাও না, অটোমেটিক আসে, ঠিক আছে? তার আমরা কি করি, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রু বলবো না, আমরা একটা ডেটা সেট তৈরি করি বা ডেটা ফ্রেম তৈরি করি। ওই ডেটা ফ্রেমটা ধরে যা করেসপন্ডিং রিলেটেড জিনিসগুলো আছে আমরা ওয়েবে সার্চ করি বাই স্পার্ক বা হাডুপ ইঞ্জিন দিয়ে, সেটা কি করে ওখানে তুলে তোমার এন্ড ইউজারে, মানে তোমার মোবাইলে বা তোমার ট্যাবে ফেলে দেয়। ঠিক আছে, ঠিক আছে স্যার, অশেষ ধন্যবাদ আপনাকে। তাহলে স্যার অ্যাড সার্ভিস গুলো, যে গুগল অ্যাড সার্ভিস গুলো এভাবেই কাজ করে? হ্যাঁ 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 হ্যাঁ, গুগল অ্যাড সার্ভিস গুলো কিছু না, দিস ইজ এ অ্যালগোরিদম, ঠিক আছে? গুগল অ্যাড সার্ভিস ইজ নাথিং বাট এ অ্যালগোরিদম। তোমার অ্যাড সার্ভিস কে খুব যদি বেনিফিশিয়াল বানাতে হয় তাহলে ফার্স্ট থিং ইউ শুড হ্যাভ, দেয়ার শুড নট বি ডুপ্লিকেট কপি পেস্ট ফ্রম এনিওয়্যার, ঠিক আছে? তোমার ওয়ার্ড গুলো স্পেসিফিক হতে হবে, অন সার্টেন স্পেসিফিক ওয়ার্ডস দ্য অ্যাড সার্ভিসেস উইল বি ওয়ার্ক, ঠিক আছে তো? সেটা একটা তুলে নিয়ে আসবে জিনিসগুলোকে। কিওয়ার্ডস গুলো, অ্যাড সার্ভিস গুলো কাজ করে কিওয়ার্ডস এর উপরে। স্যার আমরা যে এই ধরুন এই যে এই প্রসেসের মাধ্যমে যে যদি কোনো অ্যাপ ডেভেলপ করি বা কোনো ওয়েব পোর্টাল বা কিছু ওয়েবসাইট ডেভেলপ করি, সেইখানেতে যেগুলো আর কি আর্নিং করা হয় গুগল অ্যাডস এর মাধ্যমে, সেইটার কি কোনো অপশন আমরা এখানে পুট করতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি যদি ধরো গুগল অ্যাপস এর থ্রুতে করবে, গুগল অ্যাপস এর থ্রুতে ধরো যদি কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করলে, এবারে তুমি ওখানে কিছু করলে যে তোমার কাছে কোনো ইউজার কিছু অ্যাপ্লিকেশন তোমার ওখান থেকে ডাউনলোড করছে, তুমি একটা অ্যাপ্লিকেশন অ্যাপস বানালে যেখান থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড হচ্ছে ওর মোবাইলে বা ওর কোনো থিন ক্লায়েন্টে বা কোথাও, তো তুমি চাইছো যে ওর ইনফরমেশন গুলো তোমার কাছে আসে, তো কি করে আসবে বলো? সেটার জন্য তো আমার কোনো একটা বস্তু দরকার যে ওর ইনফরমেশন গুলোকে আমার কাছে টেনে আনবে, তো সেটার জন্য আমার এই টুলগুলো খুব কাজে। ওকে স্যার। আচ্ছা, আর কিছু কোশ্চেন? মনে হয় এই মুহূর্তে বোধহয় আর কিছু কোয়েশ্চেন নেই। আচ্ছা, আমি 2 মিনিট নিচ্ছি, আর 2 মিনিট নিচ্ছি। আমার একটা
আমি একটা সাপোর্ট দেখিয়ে দিচ্ছি, সাপোর্ট উইন্ডো। এটা আমাদের ব্লক সাপোর্ট, ঠিক আছে? তো এই সাপোর্টে আমাদের এটা নিজেদের ইন্টারনাল ইউজের জন্য আমরা করি। এইটা বেসিক্যালি আমাদের কিউএ এর জন্য আমরা ইউজ করছি এখন, ঠিক আছে? আমাদের এখানে হেল্প ডেস্ক আছে, একটা হেল্প ডেস্কের লিংক আছে। কেউ এসে গেস্ট ইউজারে লগ ইন করে আমাদের একটা টিকিট ওপেন করে দিতে পারে, ঠিক আছে? তো ইভেন আমরা অ্যাজ এ এজেন্ট, মানে আমাদেরকে এজেন্ট বলা হয় যারা আমরা এই টিকিটগুলোকে অ্যানালিসিস করব, প্রত্যেকটা টিকিট এই পুরো ডেভেলপমেন্টগুলো পুরো ওপেন সোর্সে, কিন্তু একটা ডেভেলপমেন্টও কিন্তু আমরা পয়সা দিয়ে করিনি। মানে আমরা নিজেদের বলবো নিজেদের নলেজ লাগিয়ে ওপেন সোর্স ইউজ করে আমরা এগুলো করেছি। আমরা কোনো পারচেস প্রোডাক্ট কিন্তু ইউজ করি না, ঠিক আছে? আমি এটা এর জন্যই দেখাচ্ছি যে আমরা কোন ইকোসিস্টেমে কাজ করি। সো এটা আমাদের লগ ইন স্ক্রিন, ঠিক আছে? আমরা আগেই বলেছি যে এটা টেস্টিং ফেজে আছে। সো এইগুলো আমাদের টেস্টিং হচ্ছে, প্রত্যেকটা ইসের টেস্টিং হয় আমাদের। তো আমরা টেস্টিং করে করে আমরা 24 আওয়ার্সের মধ্যে আনসার দেওয়ার চেষ্টা করছি। আমাদের এটা ইকোসিস্টেম নতুন ডেভেলপ করা, প্লাস আমাদের এই পোর্টালটাতে আরো কিছু জিনিস আছে যেটা দেখবি। কোনো স্টুডেন্ট আমাদের প্রবলেমে পড়লো মানে সে কিছু করতে পারছে না, আমাদের এখানে এই লিঙ্কটাতে ক্লিক করবে, আমরা একটা কোড জেনারেট করে তাকে ফোনে বলবো, আর সঙ্গে সঙ্গে তার মেশিনটা নিয়ে আমরা রিমোট সাপোর্ট দিতে পারবো, ঠিক আছে? এইটা চ্যাট আছে আমাদের, ঠিক আছে? আমরা ফুল ফ্লেজেড আমরা এইভাবে এটাকে চালাচ্ছি। এটা আমাদের যদিও কিউএ, আমরা এটাকে লাইভ করব .in, আমাদের পোর্টাল সবকিছু হয়ে গেছে, বাট আমরা কিছু চ্যাটবট ইউজ করার চেষ্টা করছি, যেখানে আমরা কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে সব আনসার গুলো যাতে আমাদের না দিতে হয় তার জন্য একটা বিল্ড আপ করার চেষ্টা করছি। বাট ইট উইল টেক সাম টাইম, তাই জন্য আমরা ওটাকে এখন পর্যন্ত করিনি। বাস দিস মাচ। এনিথিং এলস? আর বোধহয় আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। ডিপি সিনহা স্যার, আমার মনে হয় এই এখন আমরা এটা করতে পারি, শেষ করতে পারি। হ্যাঁ স্যার। মলিবাবু, তাহলে আমরা শেষ করছি আজকের প্রোগ্রামটা। হ্যাঁ, আমার মনে হয় ধন্যবাদ। একটু তাহলে ধন্যবাদের কথা বলে দিই নাকি? আর পরে বলার আছে? অর্ণব আছে না? হ্যাঁ, চলে গেছে। আমি তাহলে প্রত্যেককে ধন্যবাদ জানাই। আজকে অনুষ্ঠানে যে আমরা শুনলাম মলয় শর্মা এবং ডক্টর পারিজাত চক্রবর্তী, ডক্টর ডিপি সিনহা, প্রত্যেককে, এবং আমাদের অধ্যক্ষা উদ্যোগ নিয়েছিলেন এরকম একটা অনুষ্ঠান করার জন্য, এবং দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকেও ধন্যবাদ। ডক্টর শুভব্রত রায়চৌধুরী, তিনি আজকে থাকতে পারেননি, কিন্তু তার মূল ভাবনা এটা, এবং পারিজাত সেটা যোগ্য সাথ দিয়েছে। আমরা চেষ্টা করব যে এটাকে এই যারা ইন্টারেস্টেড তারা যদি ভবিষ্যতে এটা আরো জানতে চাও, তাহলে এটা ট্রেনিং প্রোগ্রাম হবে, সেখানে তোমরা নাম লেখাতে পারো বা আসতে পারো, সেগুলো পরে যোগাযোগ করা যাবে তোমাদের সাথে। এবং হ্যাঁ, 1 মিনিট, এখানে যদি এইটা রেকর্ডিং তো পাওয়া যাবে পারিজাত? হ্যালো? হ্যাঁ স্যার, এটা রেকর্ডিং পাওয়া যাবে, কারণ সবাই আসতে পারেনি, যে কোনো কারণে হোক। আমি তাহলে অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে রেকর্ডিং পৌঁছে দেবো, যাতে যদি শুনে তারা ইন্টারেস্টেড হয়, তাহলে ভবিষ্যতে এই ট্রেনিং প্রোগ্রামের মধ্যে তারা অংশ নিতে পারবে, বা ভবিষ্যতে আমরা এই প্রোগ্রাম করতে পারবো। আর ধন্যবাদ প্রত্যেককে। হ্যাঁ, কে কি বলছিলে? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার স্যার। আমি বিজয়গড় জ্যোতিষরায় কলেজের স্টুডেন্ট একজন। তো আমি বলছিলাম, আমি যদি এটা শিখতে চাই, আমি ইন্টারেস্টেড, আমি শিখতে চাই, তো এটা কিভাবে যোগাযোগ করবো? তোমাদেরকে জানানো হবে প্রত্যেকটা। আমরা আবার কলেজের মাধ্যম দিয়েই আমরা জানাবো, তোমরা জানতে পেরে যাবে কিভাবে শেখা যাবে বা কি করা হবে। সায়েন্স অ্যাসোসিয়েশন বেঙ্গলের উদ্যোগে এরা করবেন।
আমরা সেগুলো জানিয়ে দিতে পারবো ভবিষ্যতে। হ্যাঁ, তোমরা ইন্টারেস্টে, তোমরা ফিডব্যাক ফর্ম ফিল আপ করেছো তো? হ্যাঁ অবশ্যই স্যার, করে দিয়েছি। ফিডব্যাক অনুসারে তোমাদের কাছে ফোন যাবে, আচ্ছা আচ্ছা, মানে ওইখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওটা অনুসারে আমরা কন্ট্যাক্ট কন্ট্যাক্ট। নাম্বার অনুসারে যাবে, বা কলেজে যে সূত্র ধরে তুমি এখানে পেয়েছো বা আসবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে যাবে, তোমার কাছে ইনফরমেশন পৌঁছবে। এটা বা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা অ্যাড করেছি ওখানেও পেয়ে যেতে পারি, তাই তো? হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে, অবশ্যই যাবে। আর আচ্ছা অ্যাডভার্টাইজ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক তাহলে ধন্যবাদ প্রত্যেককে। আমরা আনুষ্ঠানিকভাবে এখানে শেষ করছি। পারিজা, তার কিছু তো বলার নেই? না, থ্যাংক ইউ স্যার, হ্যাঁ, থ্যাংক ঠিক ইউ আছে। আমাদের এই সুযোগটি দেওয়ার জন্য। আপনাকে, ম্যাডামকে, সবাইকে, স্যারকে খুব ধন্যবাদ যে এই জিনিসটা আমাদের